তামিম রেকর্ডিং হচ্ছে, করো। ওকে, সবাইকে সরি এতক্ষণ ওয়েট করানোর জন্য। আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করব। ক্লাসের শুরুতে আমি একটু কিছু গ্রাউন্ড রুলস বলে নিতে চাই যে যেহেতু আমাদের কলে অনেকজন, প্রায় 20+ মানুষজন আমরা আছি, সো আমরা একটু সবসময় নিজেদেরকে মিউট করে রাখবো, আদারওয়াইজ হচ্ছে ক্লাসের ফ্লো একটু নষ্ট হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পল বাই এক্সাম্পল, প্রবলেম বাই প্রবলেম ক্লাসটা যাবো। সো একটা প্রবলেম শেষ করার পরে আমি তোমাকে জিজ্ঞেস করবো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, ওই টাইমটা তোমরা সবাই আনমিউট করে আস্ক করতে পারো, তখন কোনো সমস্যা নেই। যখন আমরা প্রবলেম একটা সলভ করতে থাকবো, তখন আমরা একটু কাইন্ডলি কোনো ডাউট থাকলে ওইটা হচ্ছে ওই প্রবলেমটা শেষ করা পর্যন্ত একটু ওয়েট করি। ওকে, তাহলে আমরা শুরু করি ভেক্টর। সো ভেক্টরের শুরুতেই আমরা একটু ভেক্টরটা কি এটা নিয়ে একটু ছোট করে আলাপ দিয়ে নেই। ভেক্টর হচ্ছে একটা কোয়ান্টিটি। এই জগতে দুই রকমের কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার হচ্ছে শুধুমাত্র ভ্যালু, আর ভেক্টরের স্পেশালিটি হচ্ছে এর ভ্যালু থাকে প্লাস একটা ডাইরেকশন থাকে। আচ্ছা, একটা ভেক্টর কোয়ান্টিটিকে বা একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়? আমরা যে কোনো একটা লেটার লিখে তার উপরে এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিই, এবং এটা দিয়ে বোঝানো হয় যে এ একটি ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, সো এই ভেক্টরটা অফটেন টাইম যেটা দেখা যায় যে ভেক্টরের কেসে আমরা যেভাবে ম্যাথ গুলো করে থাকি সেটা হচ্ছে এইভাবে একটা ছবি আঁকা হয়, এবং এই ছবিটা এটাকে একটা ভেক্টরের নাম দেওয়া হয় পি, এবং এই ভেক্টরটার নাম দেওয়া হয় কিউ, এবং এই দুইটা ভেক্টরের মাঝখান দিয়ে আরেকটা ভেক্টর ড্র করা হয়, যেটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট বা লব্ধি বল বলা হয়। তো এটাকে রেজাল্টেন্ট বলে বা লব্ধি বল। আচ্ছা, সো আশা করি এই পর্যন্ত সবাই জানো। আমরা একটু সূত্রটা ছোট করে মনে করে নিব যে রেজাল্টেন্ট বা লব্ধির সূত্র যেটা ছিল সেটা হচ্ছে যে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ওকে, সো আর এর মানটা আমরা জেনে গেলাম, বাট যেহেতু রেজাল্টেন্ট বা লব্ধি এ নিজেও একটা ভেক্টর, সেহেতু এর আরো একটা কোয়ান্টিটি আমাদের দরকার যে এর দিকটা কোন দিকে। সো যদি পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করে, এবং পি আর কিউ এর মাঝখানের কোণটা যদি আলফা হয়, যেটা আমরা এখানে লিখেছি, এই যে এই আলফাটা যদি হয়, তাহলে এই থেটা কোণটার মান বের করার জন্য আমরা এইরকম একটা সূত্র ইউজ করি যে tan থেটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই সূত্রটা মনে রাখা অনেকের জন্য অনেক সময় অনেক কঠিন হয়ে দাঁড়ায়। একটা ছোট্ট হ্যাক আমরা মনে রাখতে পারি যে এই পিটা এখানে কোন রাশিটা বলবে, সেটা হচ্ছে যে যার সাথে থেটা কোণটা লাগানো থাকবে। তো যেহেতু থেটা কোণটা এখন পি এর সাথে লাগানো, তাই আমরা এইখানে পিটাকে বসাবো, বাকি দুইটা পজিশনে কিউ বসবে। যদি এইটা কিউ এর সাথে লাগানো থাকতো তাহলে এইখানে কিউ বসতো, এন্ড এই দুইটা জায়গায় তখন পি বসতো। সাইন আলফা আর কজ আলফার পজিশন সবসময় সেম থাকে। আচ্ছা, এই দুইটা জিনিস জানলেই আমরা আসলে প্রথম প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। তো আমরা একটু দেখি প্রথম প্রবলেমটা আমাদের কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে টু ভেক্টর কোয়ান্টিটিজ হ্যাভ ম্যাগনিটিউড 5 they act at an angle of 120 degrees to the same point. Find the magnitude and direction of the result. খুবই ইজি। আমি একবার বাংলায় প্রবলেমটা বলি যে আমার দুইটা ভেক্টর রাশি আছে এবং দুইটারই মান বা ভ্যালু হচ্ছে 5। সো তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এবং তাদের যে লব্ধি বলটা থাকবে বা তাদের যে রেজাল্টেন্ট ফোর্সটা থাকবে বা রেজাল্টেন্ট যে কোয়ান্টিটিটা থাকবে, সেইটার মান, ম্যাগনিটিউড এবং তার রেজাল্ট ডাইরেকশন বা তার দিক অথবা তার অ্যাঙ্গেলটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তো এই মাত্র আমরা যে সূত্র দুইটা দেখলাম সেটা দিয়ে খুব ইজিলি এটা করে ফেলা যাবে। তার আগে সবসময় আমরা মনে রাখবো যে ছবি আঁকাটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য তোমাকে অনেক হেল্প করবে। সো অলওয়েজ একটা এরকম রাফ ডায়াগ্রাম আমরা এঁকে নেওয়ার চেষ্টা করবো। তো এইটা হচ্ছে 5, এটাও হচ্ছে 5, আমরা ধরে নিই এটা হচ্ছে পি, আর আমরা ধরে নিই এটা হচ্ছে কিউ। এইখানে কোনো জায়গা দিয়ে আর যাবে, এবং তাদের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 120 ডিগ্রি। তো আমাকে প্রথমে আর এর মান বের করতে হবে। তো আমি কিভাবে বের করবো? আর ইকুয়ালস টু রুট ওভার যে সূত্রটা আমরা লিখেছিলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখানে
পি আর কিউ দুইজনের মানই হচ্ছে 5 এবং আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 × 5 × 5 ইন্টু কস 120 ডিগ্রি। এটা যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমরা দেখবো যে এটার অ্যান্সারটা আসতেছে হচ্ছে 5। এটা তোমরা ক্যালকুলেটরে খুব সহজেই নিজেরা বের করে ফেলতে পারবা, এটাতে কোনো প্যারা হবে না। সেকেন্ড যে প্রবলেমটা আমাদের ফেস করতে হবে সেটা হচ্ছে যে এই আর এর ডাইরেকশনটা কোন দিকে। সো এই আর এর যে অ্যাঙ্গেলটা, তো ধরো আমরা এই নিচের পির সাথে অ্যাঙ্গেলটা বের করতে চাই, সেটা কত সেটা বের করতে বলছি, সেটা ইজ ইকুয়ালস টু। তো আমরা যে সূত্রটা শিখছি সেটা আমরা ইউজ করে ফেলবো, tan থিটা ইকুয়ালস টু। এখন এখানে একটা মজার জিনিস আছে, আমাদের সূত্রতে আমরা জানি সূত্রটা এরকম ছিল, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। বাট এখানে যেহেতু পি আর কিউ দুইটা সেমই, তাহলে আমাদের সূত্রটা আমাদের কমপ্লেক্সিটি কমে যাবে। সো 5 × সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই 5 প্লাস 5 × কজ 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2, নিচে 5 প্লাস 5 × -12। সো আমি যদি এই ক্যালকুলেশনটা শেষ করি আমি দেখবো যে আমার অ্যান্সার আসতেছে এখানে √3। সো tan থেটা যদি ইকুয়ালস টু √3 হয়, আমি জানি √3 কে আমি লিখতে পারবো tan 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে যদি আমি ট্যানটা বাদ দিয়ে দিই তাহলে থেটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। সো আমার অ্যান্সার আমি পেয়ে গেলাম যে আর ভ্যালুটার মান হচ্ছে 5 ইউনিট, ডাইরেকশন হচ্ছে পি এর সাথে 6 ডিগ্রি। সো এটা আমার প্রথম প্রবলেমটা শেষ। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এখন আস্ক করতে পারো। আহ এটা খুবই একটা ফেয়ারলি ইজি প্রবলেম, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। তাহলে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আই অ্যাজিউম কারো কোনো সমস্যা নাই, আমরা নেক্সট প্রবলেমটায় চলে যাই। নেক্সট প্রবলেমটা একটু ইন্টারেস্টিং। এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস ইজ 28 and the minimum value is 4. What is the angle between them if the resultant between them is, আচ্ছা এখানে একটু দুইবার আসছে, if the resultant between them is 5 times of the value of the resultant. আচ্ছা, এটার মানে কি? এর মানে হচ্ছে যে দুইটা ভেক্টর আছে, এদের দুইটা ভেক্টরের যে লব্ধি তাদের ম্যাক্সিমাম লব্ধিটা হতে পারে 28, মিনিমামটা হতে পারে 4। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে যদি রেজাল্টেন্টটা মিনিমাম যে ভ্যালুটা রেজাল্টেন্টের তার চেয়ে 5 গুণ হয়। আচ্ছা, এই এই প্রবলেমটার আগে আমরা একটু ম্যাক্সিমাম আর মিনিমাম কখন হয় সেটা একটু দেখে আসি। তো আমরা দেখছি যে একটা ভেক্টর এইভাবে থাকে, যে এইভাবে একটা ভেক্টর পি থাকে, এইভাবে একটা ভেক্টর কিউ থাকে, and তার মাঝখান দিয়ে আমরা আর একটা লব্ধি পাই। বাট এই কিউ এর অ্যাঙ্গেলটা যে কোনো কিছু হতে পারে। সো পি এরকম থাকতে পারে and কিউ এরকম ওর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে। আবার এমন হতে পারে যে পি একদিকে and কিউ তার উল্টা দিকে। আবার এমনও হতে পারে যে পি যেদিকে কিউও সেই একই দিকে। আচ্ছা, সো তোমরা একটু নিজের ইনটিউশন খাটাও কখন লব্ধি বা রেজাল্টেন্টটা ম্যাক্সিমাম হয়। কারণ যখন এরা এরকম দুই ভাগে থাকে তখন আসলে লব্ধিটাও দুই ভাগ হয়ে যায় এবং লব্ধিটা উইকার হয়ে পড়ে। আর যখন এরা এরকম একসাথে একসাথে কাজ করে তখন এই লব্ধিটা ম্যাক্সিমাম হয়, এবং যখন এরা একজন একজনের অপোজিটে থাকে তখন এই লব্ধিটা মিনিমাম হয়। এইটা আমরা আমাদের যে সূত্রটা আমরা পড়ছি সেটা থেকে বুঝতে পারি। কেন? কারণ আর ইকুয়ালস টু যখন এইটা হয় যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এখানে পি আর কিউ যদি ফিক্সড থাকে তাহলে শুধুমাত্র ভ্যারিয়েবল হচ্ছে কজ আলফা, এবং কজ আলফা যখন আলফাটা 0 হয় তখন কজ আলফাটা ম্যাক্সিমাম হয়, এবং যখন আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয় তখন আলফাটা মিনিমাম হয়। সো এটা আমরা সবাই জানি, কারণ কজ আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রিতে কজের মান হচ্ছে 1, আর আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রিতে কজের মান হচ্ছে -1। সেই কারণে ম্যাক্সিমাম আর মিনিমামটা একে অপরের উল্টা হয়।
তো আমাদের এই প্রশ্নে যেটা বলা আছে যে আমি জানি পি একটা ভ্যালু বা পি একটা ভেক্টর, আমি এটাও জানি যে কিউ আর একটা ভেক্টর, কিন্তু পি আর কিউ তাদের মাঝখানে কোন অ্যাঙ্গেলে আছে এটা আমি জানি না। পি আর কিউ এরকম কোন একটা অ্যাঙ্গেলে আছে এবং তাদের মাঝখান দিয়ে তাদের রেজাল্টেন্ট আর যাচ্ছে, কিন্তু তাদের এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত, আলফা ইকুয়ালস টু কত, এটা আমি জানি না, এটা আমাকে বের করতে বলছে। এখন এইটা বের করার জন্য আমাকে কিছু ইনফরমেশন সে দিয়ে দিছে। প্রথম ইনফরমেশনটা হচ্ছে যে পি আর কিউ ম্যাক্সিমাম, যেহেতু আমরা একটু আগে দেখছি ম্যাক্সিমাম মানে কি একদিকে কাজ করছে। সো পি আর কিউ যদি সেম দিকে কাজ করে এর মানে হচ্ছে পি প্লাস, এর মানে হচ্ছে এদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। পি আর কিউ এর মাঝখানে কোনো অ্যাঙ্গেল নাই, সেটা সরি আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি। আচ্ছা, আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে কি হয়, তোমার কজ আলফা ইকুয়ালস টু 1 হয়ে যায়। এবং আমরা এর আগে যে সূত্রটা দেখছি যে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এই জিনিসটা 1 হয়ে যাবে। এই জিনিসটা 1 হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই সূত্রটা মডিফাইড হয়ে এরকম হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। এইটা এরকম হওয়ার মানে হচ্ছে যে আমি এখন এটাকে একটা পূর্ণবর্গ বা ফুল স্কোয়ারে প্রকাশ করতে পারি, কারণ এই জিনিসটা এইটার সূত্র পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা আমরা ক্লাস 7-8 থেকে পড়ে আসতেছি। এখন এই স্কোয়ার আর এই রুটটা একে অপরকে ক্যান্সেল করে দিবে, সো এটা আলটিমেটলি হয়ে যাবে পি প্লাস কিউ। ঠিক আছে, সো আমাকে বলছে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা হচ্ছে 28। তো আমি জানি পি প্লাস কিউ ইকুয়ালস টু তাহলে 28। এটা আমি একটু মার্ক করে রাখি। সেকেন্ড জিনিস বলছে মিনিমাম ভ্যালু হচ্ছে কত, মিনিমাম ভ্যালু হচ্ছে 4। তো আমি এখন দেখবো মিনিমাম ভ্যালু কখন হয়। একটু আগে আমরা দেখছি যে মিনিমাম ভ্যালু হয় যখন এই পাশে পি থাকে আর এই পাশে কিউ থাকে। এই পাশে পি, এই পাশে কিউ। সো পি আর কিউ যখন এই পাশে থাকে তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এর মানে কি, এর মানে হচ্ছে আর ইকুয়ালস টু এখন হবে, আবার আগের ফর্মুলাটা আমরা লিখে ফেলি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 180 ডিগ্রি। এখন কজ 180 ডিগ্রি মানে হচ্ছে -1। এর মানে হচ্ছে আমার এই ফর্মুলাটা হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p। এইটা ছোট করে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ হোল স্কোয়ার, অথবা আমরা এটাও লিখতে পারি কিউ মাইনাস পি হোল স্কোয়ার। এখন এইটা একটা অপরকে কাটাকাটি করে হয়ে যাবে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। এই জিনিসটাকে আমরা একটু স্মার্টলি রাখার জন্য এইভাবে লিখি যে পি ডিফারেন্স অফ কিউ। ঠিক আছে, সো কখনো এটা কিউ মাইনাস পি হইতে পারে, কখনো এটা পি মাইনাস কিউ হতে পারে। যখন পিটা বড় তখন আমরা পি মাইনাস কিউ ইউজ করি when p is greater than q, আর যখন কিউটা বড় তখন আমরা কিউ মাইনাস পিটা ইউজ করি। তো এইটাকে আলটিমেটলি ছোট করে এইভাবে লেখা হয় যে পি ডিফারেন্স অফ কিউ, পি এন্ড কিউ এর ডিফারেন্স। সো এইটাকে আমরা ধরে নিতে পারি পি বড়, সো আমরা লিখতে পারি পি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে 4। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ওকে, এখন আমাকে আরো বলতে যে এই যে রেজাল্টেন্টটা আমরা বের করতে চাই, এই রেজাল্টেন্টটা হচ্ছে মিনিমাম যে রেজাল্টেন্ট 4 ইউনিট তার চেয়ে 5 গুণ বড়। সো 4 × 5 ইকুয়ালস টু হচ্ছে 20। তাহলে আমাকে বলছে আর ইকুয়ালস টু 20। ওকে, তাহলে আমি মোটামুটি সবগুলো ইনফরমেশনই জানি। এখন আমি পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ কে যদি একসাথে যোগ করি তাহলে আমি পি এর ভ্যালুটা আলাদা করে পেয়ে যাবো। তাহলে কিউ কিউ কাটা, তখন 2p ইকুয়ালস টু হবে 32 এন্ড পি ইকুয়ালস টু আমি লিখতে পারবো 16। এটাও আমার একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন, আমি আলাদা করে রাখতেছি। পি যদি 16 হয়, কিউ ইকুয়ালস টু তাহলে কত, পি মাইনাস কিউ লেখা আছে হচ্ছে 4, পি হচ্ছে 16, 16 মাইনাস কিউ ইকুয়ালস টু 4, দেন কিউ ইকুয়ালস টু 12। তাহলে আমি এটাও জানি যে কিউ ইকুয়ালস টু 12। ওকে, এবং আর ইকুয়ালস টু 20 এইটাও আমি জানি। তাহলে এখন আমার জাস্ট একটা কাজই বাকি আছে। আমি জানি আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ঠিক আছে, সো আর ইকুয়ালস টু 20 বসাচ্ছি, দেন রুট ওভার পি হচ্ছে 16 স্কোয়ার, কিউ হচ্ছে 12 স্কোয়ার প্লাস 2 × 16 ×
12 ইন্টু কজ আলফা। এন্ড দেন আমি যদি দুই পাশে স্কোয়ার করে দেই তাহলে 20 স্কোয়ার ইকুয়ালস টু 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস এই পুরাটা যদি গুণ করি তাহলে একটা ভ্যালু আসবে, আমি ওটা আর করতেছি না, ইন্টু কজ আলফা। তোমরা সবাই এখন ক্যালকুলেশনটা শেষ করে আমাকে কজ আলফার ভ্যালুটা কেউ একটু আনমিউট করে বলো। আমার সামনে আসলে ক্যালকুলেটর নাই তো। এনিওয়ান? 90 degrees. 90 degree. 90 ডিগ্রিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আলফা ইকুয়ালস হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আমাকে এইটাই বের করতে বলছিল যে হোয়াট ইজ দি অ্যাঙ্গেল বিটুইন দ্যাম ইফ দ্য রেজাল্টেন্ট ইজ ব্লা 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 ব্লা। সো থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আমাদের সেকেন্ড প্রবলেমটাও শেষ, এবং এইটাই হচ্ছে মূলত ভেক্টরের যে বেসিক কোয়েশ্চেন গুলো করে, মূলত এই জায়গাগুলো থেকে করে ম্যাক্সিমামটা আইডেন্টিফাই করা, মিনিমামটা আইডেন্টিফাই করা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তোমাদের কারো যদি তাও কোনো ডাউট থাকে প্লিজ আস্ক, আমি একটু ওয়েট করতেছি তোমাদের কাছে। আচ্ছা, আই অ্যাজিউম কার কোনো কোয়েশ্চেন নাই। তো এখন আমরা সেকেন্ড টাইপ অফ প্রবলেম চলে যাই। সেকেন্ড টাইপ অফ প্রবলেমস এ যাওয়ার আগে আমাদের ছোট্ট করে একটা থিওরি আমরা একটু রিভাইজ করে আসি। সবাই আই থিঙ্ক জানো, এটা হচ্ছে কম্পোনেন্টস অফ আ ভেক্টর। আমি একটু সোজা বাংলায় বলবো, আমি আসলে খুব একটা মানে সায়েন্টিফিক মাইন্ডেড কেউ না, আমি খুবই নর্মাল একটা স্টুডেন্ট, এবং এই কারণে আমি সব ধরনের ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, সবগুলো কনসেপ্ট একটু নিজে বাংলা ভাষায় যদি ইন্টারনালাইজ না করতে পারি তখন আমার অনেক প্যারা লাগে। এই কারণে আমি সবকিছু খুব লেমেন টার্মস এ বোঝার চেষ্টা করি। সো কম্পোনেন্টস অফ এ ভেক্টর আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ধরো একটা ধরো তোমার কাছে একটা পেজ আছে, তুমি কি করলা, তোমার কাছে মনে হচ্ছে পেজটা অনেক বড়। সো দেন তুমি চিন্তা করলা যে আমি পেজটাকে ছিঁড়ে দুই ভাগ করবো, এন্ড দেন তুমি ছিঁড়ে দুই ভাগ করে এক ভাগ এদিকে এনে রাখলা এন্ড এক ভাগ তুমি এইদিকে রাখলে। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার পেজটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। এবং ভেক্টর কম্পোনেন্টও আলটিমেটলি একই জিনিস, বাংলা এটাকে বলা হয় উপাংশ। ভেক্টরটাকে দুই ভাগ করে দুইটা অক্ষ বরাবর দুইটা অংশ রাখা হয়েছে। তো আমার ভেক্টরটা যদি আলটিমেটলি ভি হয়, এই অংশটার নাম হচ্ছে ভি এক্স বা এক্স অক্ষের দিকের উপাংশ, এবং এই অংশের নাম হচ্ছে ভি ওয়াই বা ওয়াই অক্ষের দিকের উপাংশ বা কম্পোনেন্ট। দিস ইজ দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর। এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া আমরা কেন এক্স আর ওয়াই অ্যাক্সিসেই অলওয়েজ কম্পোনেন্ট রাখি? এর রিজনটা হচ্ছে কোনো রিজন নাই, ভেক্টরের ইনফিনিট অ্যামাউন্ট অফ কম্পোনেন্ট হতে পারে। দ্য রিজন ওয়াই উই ইউজ এক্স এন্ড ওয়াই ইজ যে আমরা একটা ফোর্সকে যখন হরাইজন্টালি বা ভার্টিক্যালি কথা বলি তখন এটা আমাদের কথা বলা বা কমিউনিকেট করতে অনেক সুবিধা হয়। দ্যাটস দ্য রিজন ওয়াই আমরা এক্স আর ওয়াই এ ভাগ করি। তুমি চাইলে আমরা ওয়াই আর জেডও ভাগ করতে পারতাম, তুমি চাইলে আমরা এ আর বি তেও ভাগ করতে পারতাম। এনিথিং ইজ পসিবল ইন টার্মস অফ কম্পোনেন্টস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই উপাংশগুলো বা এই কম্পোনেন্ট গুলার মানটা আমরা কিভাবে বের করি? যখন এইখানে ধরো মনে করো আমার যে ভেক্টরটাকে নিয়ে আমি আলাপ দিচ্ছি সেই ভেক্টরটার সাথে হরাইজন্টাল বা মাটির একটা অ্যাঙ্গেল আছে, এবং সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো থেটা। সো এইটার সাথে যদি তার থেটা অ্যাঙ্গেল থাকে তখন যেটা হয়, ভি এক্স কে আমরা লিখতে পারি ভি কস থেটা, এবং ওয়াই কে আমরা লিখতে পারি ভি সাইন থেটা। ওকে, এই দুইটা জিনিস আমরা একটু মুখস্থ বা মনে রাখলেই আসলে আমরা যে কোনো ধরনের ম্যাথ চাইলেই করতে পারবো। এইখান থেকে সাইন আর কস থেটা দেখে আই থিঙ্ক বুঝতে পারতেছো, যদি থেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয় এবং আমাদেরকে দুইটা উপাংশ দেওয়া হয়, আমরা থেটাটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। আমরা জাস্ট ভি সাইন থেটা দিয়ে ভি কস থেটাকে ডিভাইড করে দিলেই আমরা হচ্ছে বেসিক্যালি যেটা পাবো সেটা হচ্ছে যে ট্যান থেটা, এবং এই ট্যান থেটা থেকে ইজিলি আমরা পরে থেটা বের করে ফেলতে পারি। এর মানে হচ্ছে ট্যান থেটা ইকুয়ালস টু আমরা বলতে পারি ভি সাইন থেটার জায়গায় আমরা ভি ওয়াই এবং ভি কস থেটার জায়গায় আমরা ভি এক্স বলতে পারি। তো এটাও একটা ফর্মুলা আমরা মনে রাখতে পারি কম্পোনেন্টস এর কেসে। আচ্ছা, এবার আমরা কম্পোনেন্টস এর ফার্স্ট ম্যাথটা দেখি। ম্যাথটা খুবই ইজি। আমাদের এখানে বলা হচ্ছে
যে a force of 200 Newton is applied on a wood block at an angle of 60 degree with horizontal plane. আমরা একটু আগে ছবিটা এঁকে ফেলি কোশ্চেনটা দেখার আগে। তো এরকম একটা হরাইজন্টাল প্লেন আছে, মাটি বা আনুভূমিক। এই হরাইজন্টাল এর উপরে এরকম একটা উড ব্লক আছে, ঠিক আছে, কাঠ। এবং এইখানে আমরা একটা ফোর্স প্রেস করতেছি। মনে করো যে ওকে আমরা একটা বুলডোজার দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, তো এখানে একটা দড়ি লাগানো, ওর এখানে একটা আংটা দিয়ে, তো এখানে তাকে একটা ফোর্স প্রয়োগ করা হচ্ছে। তো এই ফোর্সটা কতটুকু হতে পারে? এই ফোর্সটা বলা আছে যে এই ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে যে মাটির সাথে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স? সো এই ফোর্সটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, একটা ভাগ এইদিকে আসবে এবং একটা ভাগ এইদিকে যাবে। সো এটা যদি এফ হয়, উই ক্যান কল দিস এফ এক্স, উই ক্যান কল দিস এফ ওয়াই। এক্স্যাক্টলি আমাকে এই কোয়েশ্চেনটি করা হচ্ছে যে এফ এক্স এর মানটা আসলে কত হবে। সো আমরা এখানে যে ফর্মুলাটা দেখলাম এক্স্যাক্টলি ওই ফর্মুলাই আমরা বসাই দিব, এফ এক্স ইকুয়ালস টু এফ কস থেটা। এখানে থেটার মান হচ্ছে 60 ডিগ্রি, আর এফ এর মান হচ্ছে 200 নিউটন। সো 200 ইন্টু কস 60 ডিগ্রি, লাকিলি আমার কস 60 ডিগ্রির মান মনে আছে। সো এটা হচ্ছে আলটিমেটলি হবে হচ্ছে হাফ, এন্ড দেন হাফ কাটাকাটি হয়ে দিস উড বি 100 মিটার। সো আমার অ্যান্সার যেটা, যে হরাইজন্টালের সাথে হরাইজন্টালি কত ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেটার অ্যান্সার হচ্ছে 100 নিউটন। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তাও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক। ওকে, আই হোপ কারো, সবাই আই থিঙ্ক সবাই অনেক ভালো বুঝতেছে, যে কারণে কোনো কোয়েশ্চেন করতেছে না। ইফ দ্যাট ইজ দ্য কেস, দ্যাটস গ্রেট। আদারওয়াইজ তোমরা কিছুই বুঝতেছো না, দ্যাট ইজ অলসো গ্রেট, ইটস ফাইন। ওকে, আমরা কোয়েশ্চেন ফোরে যাই। কোয়েশ্চেন ফোরে সেম টাইপের একটা ম্যাথ আছে। এখানে বলা হয়েছে যে রেজাল্টেন্ট অফ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ফোর্সেস ইজ 80 নিউটন if the resultant, res মানে হচ্ছে resultant, remains inclined at 60 degree angle with respect to one of the forces, then determine the magnitude of the two forces. আচ্ছা, আমি একটু বাংলায় কোয়েশ্চেনটা বলি এবং ততক্ষণ আমি ছবিটা আঁকি। সো এখানে যেটা বলা হয়েছে যে দুইটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে একটা আরেকটার উপরে লম্ব, এরকম দুইটা বল বা দুইটা ফোর্স এইভাবে কাজ করতেছে, ঠিক আছে। এবং এদের যে রেজাল্টেন্ট বা লব্ধিটা আছে, সেই লব্ধিটা হচ্ছে বলা আছে 80 নিউটন। এবং আরো একটা জিনিস বলা আছে যে এইটা দুইটা বলের যে কোনো একটার উপরে 60 ডিগ্রি অবস্থায় হেলানো আছে। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কেন নিচেরটাই 60 ডিগ্রি দিলেন, আপনি উপরেরটা কেন দিতে পারলেন? এক্স্যাক্টলি, তুমি যদি দিতে চাও ইটস ফাইন, ইউ আর কমপ্লিটলি ফাইন উইথ ডুইং দ্যাট, কোনো প্যারা নাই। আমার জাস্ট আঁকতে সুবিধা থেকে আমি নিচে 60 ডিগ্রি দিচ্ছি। যেহেতু আপাতত আমি কোনোটারই কোনো মান জানি না, সেহেতু ইট ডাজেন্ট ম্যাটার আমি কোন দিকে 60 ডিগ্রি আঁকতেছি, ঠিক আছে। তো আমি ধরে নিই এটা পি, এন্ড আমি ধরে নিই এটা কিউ। এই এই অঙ্কটা যদি আমি নর্মাল ওয়েতে বা নর্মাল চিন্তা করে ব্রুট ফোর্স অ্যাপ্রোচে মিলাতে যাই, তাহলে আমার অনেক প্যারা হবে, এটা আমি পারবো না। এটা করার জন্য এক সুন্দর বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমরা যেটা করব, আমরা যেহেতু এখানে বলছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ফোর্স, আমরা এই জিনিসটার একটা সুবিধা নেই। কিভাবে? সো এই ফোর্সটা, আর এটা যদি একটা ফোর্স হয়, ঠিক আছে, এটা যদি একটা ফোর্স হয়, তাহলে এই ফোর্সটা কিসের থেকে আসে? এই ফোর্সটা এই পি থেকে আসে আর এই কিউ থেকে আসে। এখন তুমি চিন্তা করো যে আর কে আমি ভেঙে দুই ভাগে ভাগ করে ফেলবো, একটু আগে আমাদের কাগজ ছেড়ার এক্সাম্পলটা। তো এটা যদি আর হয়, এটাকে যদি এইভাবে ভেঙে দুই ভাগে ভাগ করে ফেলি, তাইলে এটা হবে তাহলে এইটা হবে আর কস থেটা, গিভেন এখানে একটা থেটা আছে, আর এটা হবে আর সাইন থেটা, ঠিক আছে। ওকে, সো এইখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পি আর কিউ কিন্তু এখানে কাজ করতেছে। সো পি আর কিউ যদি এদিকে কাজ করে, তাহলে পি এর ওইখানে একটা এক্স আছে আর পি এরও একটা ওয়াই আছে। এখানে কিউ কাজ করতেছে, এদিকে কিউ, কিউ এরও একটা ওয়াই আছে, কিউ এরও একটা এক্স আছে। এবং আলটিমেটলি আরটা যে তৈরি হয়, সেই আরটা কিন্তু এই পি এক্স আর কিউ এক্স মিলাই তৈরি হয়। তো আমি বলতে পারি যে আর এর যে হরাইজন্টাল,
বা আনুভূমিক ফোর্স বা আনুভূমিক বল, সেটা আসলে পি পি এর আনুভূমিক বল আর কিউ এর আনুভূমিক বল থেকেই আসে। এটাকে আমরা লিনিয়ারলি যোগ করে দিতে পারি। এবং যখন আমরা ওয়াই অ্যাক্সিসে যাব তখন আমরা বলতে পারি ওয়াই এর যে আনুভূমিক বল সেটা আসলে পি এর ওয়াই এর যে ভার্টিক্যাল ফোর্স সেটা আসলে পি এর ভার্টিক্যাল ফোর্স এবং কিউ এর ভার্টিক্যাল ফোর্স থেকে আসে। ওকে, আমরা সব সময় জানি যে যখনই আমরা দেখবো ভি এন্ড তার সাথে একটা এক্স লাগানো, আমরা অলওয়েজ কস থিটার কথা মনে করব। আর যখনই দেখবো একটা ওয়াই আছে তখন আমরা সাইন থিটার কথা মনে করবো। ঠিক আছে? সো আর এক্স তার মানে হচ্ছে আর সাইন থিটা, সরি আর কস থিটা, আমি নিজেই গোলা যাচ্ছি, আর কস থিটা ইকুয়ালস টু পি কস থিটা প্লাস কিউ কস থিটা। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে থিটা গুলা এক না। আর কজেরটা হচ্ছে আর এর নিজের থিটা ওয়ান, পি এরটা আলাদা, কিউ এরটা আলাদা। কেন? কারণ হচ্ছে পিটা যেখানে আছে, ঠিক আছে, পিটা যেখানে আছে সেখান থেকে পি এক্স এর অ্যাঙ্গেল কত আমি সেটা জানতে চাই। সো পিটা যেহেতু হরাইজন্টালি আছে, এইটার সাথে কিন্তু এর কোনো অ্যাঙ্গেল নাই, সেটা কিন্তু 0 ডিগ্রি। এবং কিউ এর সাথে কিন্তু তার একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সো এইটা কিন্তু হবে 90 ডিগ্রি। এবং আর এর সাথে হরাইজন্টালের একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো এইটা কিন্তু হবে 60 ডিগ্রি। সো আমরা এখানে লিখতে পারি যে আর কজ 60 ডিগ্রি ইকুয়ালস টু পি কজ 0 প্লাস কিউ কজ 90। কজ 90 হয়ে যাবে 0, কজ 0 হয়ে যাবে 1। সো আমরা এখানে লিখতে পারি যে আর ইন্টু 1/2 ইকুয়ালস টু জাস্ট পি, বিকজ এই পুরাটা 0 হয়ে গেছে। সো আর এখানে আমাকে বলে দিছে 80 নিউটন। তো আমি এখানে 80 × 1/2 বসালে পি ইকুয়ালস টু জেনে যাইতেছে হচ্ছে 40 নিউটন। ওকে, সিমিলারলি আমি ওয়াই এরটা বের করতে পারি। এখানে ওয়াই এরটা হচ্ছে এগেন আর সাইন থেটা প্লাস সাইন থেটা 1 ইকুয়ালস টু পি সাইন থেটা 2 প্লাস কিউ সাইন থেটা 2। এখন তোমরা কিন্তু আবার এইখানে থেটার মানটা বদলাইতে চাই, থেটার মানটা এখানে যাচ্ছিল এখানেও তাই আসবে। সো আমরা জাস্ট এটাই কপি করে দিব, আর সাইন 60 ইকুয়ালস টু হচ্ছে পি সাইন 0, এখানে 0 ছিল সো 0 প্লাস কিউ সাইন 90। এখন এইটা 0 হয়ে যাবে আর এইটা 1 হবে, আর আর সাইন 60 হয়ে যাবে হচ্ছে আর ইন্টু √3/2 ইকুয়ালস টু কিউ। সো কিউ ইকুয়ালস টু হবে 80 × √3/2 অথবা আমরা বলতে পারি 40√3। সো আমার অ্যান্সার হচ্ছে কিউ ইকুয়ালস টু 40√3 নিউটন আর পি ইকুয়ালস টু হচ্ছে 40 নিউটন। এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। এই ম্যাথটা একটু কারো কনফিউজিং লাগতে পারে আমার মনে হচ্ছে। যদি কারো লাগে প্লিজ জানাও, আর যদি না লাগে তাহলে তোমরা সবাই অ্যামেজিং স্টুডেন্ট। ওকে, I don't think কারো কোনো কোয়েশ্চেন আছে apparently. So yeah, great job guys. So I think সব বুঝতেছো। অলসো কারো যদি তাও ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেশনটা রেকর্ডেড হচ্ছে, সো রেকর্ডেড সেশনটা দেখবা। এন্ড অলসো আমাদের ডেল্টার হটলাইনে there is always a doubt solving way, সো তোমরা ওইটাকেও অ্যাপ্রোচ করতে পারো। আচ্ছা, এনিওয়ে আমরা এখন একটা কনসেপ্ট চেক দিব। সো এই কোয়েশ্চেনটা আইইউটি তে আসা একটা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা বলা হয়েছে যে দ্য পাইলট অফ আ প্রাইভেট প্লেন ফ্লাইজ 20 কিলোমিটার ইন আ ডাইরেকশন 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট, দেন 30 কিলোমিটার স্ট্রেট ইস্ট, অ্যান্ড দেন 10 কিলোমিটার নর্থ। হাউ ফার ইজ দ্য প্লেন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? এটা করার জন্য আমাদের জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট রিফ্রেশমেন্ট দরকার। সেটা হচ্ছে যে ধরো আমি এই পয়েন্টটা থেকে স্টার্ট করতেছি, আমি এরকম এরকম অনেক ভাবে ছোটবেলায় আমরা অনেক দেখছি করে, আমি যদি এখানে যাই আমার আলটিমেট সরণ বা ডিসপ্লেসমেন্ট হবে আহ এতটুকু। তো এখানে এইটাই বলছে যে হাউ ফার ইজ দ্য প্লেন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, এর মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত। আচ্ছা, এই ম্যাথটা আমি শুরুতে করতে চাই না, আমি চাই তোমরা কেউ এই ম্যাথটা একটু করো এন্ড দেন এই ম্যাথটা করে আমাকে অ্যান্সারটা বলো। আমি হচ্ছে অ্যান্সারটা জানতে চাই এন্ড দেন
আফটার ইউ গাইজ ডু ইট, আমি জাস্ট একটা ওভারভিউ দেখাই দিব যে ম্যাথটা কিভাবে করতে হয়। সো সবাই একটু এই ম্যাথটা করার চেষ্টা করি আমরা। আমি 3 মিনিটস এর মতো একটু ওয়েট করছি, তোমরা ম্যাথটা শেষ করে আমাকে একটু জানাও। তো উই আর ওয়েটিং ফর 3 মিনিটস। ভাইয়া কোশ্চেনটা দেখা যাচ্ছে না। ও সরি। ওকে, কারো কি হয়েছে? কেউ কি করতে পারছো, বা কেউ অনেক দূর আসো আর একটু সময় লাগবে, এরকম কেউ আছো? এনিওয়ান? যদি জাস্ট একটা প্রশ্ন সলভ করতে পারো তাও বলতে পারো, ইটস ফাইন। ভাইয়া 48.44 কিলোমিটার। ও নাইস। তোমার নাম কি ভাই? কে অ্যান্সারটা দিলা? তাসকিন, তাসকিন ইসলাম। ওকে, ওকে, থ্যাংক ইউ তাসকিন, তোমার অ্যান্সার কারেক্ট। অ্যামেজিং। আমি এখন একটু ম্যাথটা করি, তাসকিন তুমি একটু দেখো আমার প্রসেসটা ঠিক আছে কিনা, অথবা তুমি সিমিলার প্রসেসে করছো কিনা, ঠিক আছে তাসকিন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এটার আগে আমি একটু বলতে চাই, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে মানে দিকটা তোমাদের অনেক প্যারা লাগে যখন আর কি নর্থ বলা হয় বা ওয়েস্ট ইস্ট বলা হয়, এমন কেউ কি আছো? থাকলে একটু আনমিউট করে বলতে পারো যে হ্যাঁ আমি আমি আসলে যখন আমার বাবা বলে যে উত্তর দিকে যাও বা পশ্চিম দিকে যাও, ওই এই রাস্তার সামনে গিয়ে পশ্চিম দিকে যাবা, তখন আমি অনেক দিক বিদিক হারাই ফেলি, এরকম কেউ আছো? আচ্ছা, তোমরা তোমরা তাহলে ন্যাভিগেশনালি সবাই অনেক ভালো। তো আমার একটা ছোট্ট গল্প বলি। আমি আসলে ন্যাভিগেশনালি অনেক চ্যালেঞ্জ, আমি গুগল ম্যাপ ছাড়া চলতে পারি না। তো আমার বাবা যখন আমাকে কোনো রাস্তার ডাইরেকশন দেয় বা কোনো একটা লোকেশন বলে, তখন আমার বাবা যেটা করে যে বলে যে
তুমি এই রাস্তাটা দিয়ে সোজা যাবা এন্ড দেন পশ্চিম দিকে যাবা। পশ্চিম দিকটা কোন দিকে এটা আমি কিভাবে বুঝবো? এখানে ডান বাম কিছু একটা বললে তাও বুঝবো। তো ইয়া, দিস ইজ লাইক মানে চ্যালেঞ্জ দ্যাট আই কিপ ডিলিং উইথ নাও। তো অনেক ছোটবেলা থেকে এখন পর্যন্ত ঠিক হয় না। সাম পিপল লাইক ইউ মেবি ডিফারেন্ট, তাদের আসলে কখনোই প্যারা হয় না। আচ্ছা, এনিওয়ে, তো আমরা এটা দেখি তাস্কিনের মতো করে আমি করতে পারছি কিনা। আমার আইডিয়া অফ দিস ম্যাথ যে আমাকে ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে, এবং আমার কাছে সবসময় মনে হয় যে ভেক্টরের ম্যাথের ডেসক্রিপশন হচ্ছে visualize things, because the pure chapter text is about being able to visualize what they are asking you. তো এখানে আমি প্রথমে যেহেতু বললাম আমি ন্যাভিগেশনালি চ্যালেঞ্জ, এই কারণে আমি ছোটবেলা থেকে মুখস্থ করে নিচ্ছি যে অলওয়েজ আমার খাতার উপরের দিকে থাকবে নর্থ, এবং যখন আমি নর্থের দিকে দাঁড়াবো বা নর্থের দিকে পরে থাকবো, ডান সাইডে হবে হচ্ছে ইস্ট এবং এর বাম সাইডে অলওয়েজ হবে ওয়েস্ট, এবং নর্থের অপোজিটে অলওয়েজ থাকবে সাউথ। তো এইটা আমি অলওয়েজ মনে রাখবো, এবং এইটা মনে রাখলে এই নর্থ ইস্ট ওয়েস্ট দিয়ে অনেক সময় ভেক্টরে অনেক ম্যাথ দেয়, সেগুলো করতে অনেক ইজি হয়ে যাবে। তো এখানে আমি দেখি প্রথমে কি বলতো, বলছে যে একটা পাইলট চালাচ্ছে প্লেন, এবং সে হচ্ছে 20 কিলোমিটার যায় ইন আ ডাইরেকশন 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট। আচ্ছা, 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট মানে যখন আমরা নর্থের দিকে যাচ্ছি বাট ইস্টের সাথে একটা অ্যাঙ্গেল করে, ঠিক আছে? এর মানে হচ্ছে যে আমরা নর্থের দিকে যাচ্ছি বাট ইস্টের সাথে একটা অ্যাঙ্গেল করে। সো নর্থের দিকে যাওয়া, এটাও এদিকেও নর্থের দিকে যাওয়া হইতে পারে, এদিকেও নর্থের দিকে যাওয়া হইতে পারে, এইটাও নর্থের দিকে যাওয়া হইতে পারে। অল অফ দিস ইজ নর্থ, ঠিক আছে? অল অফ দিস ইজ নর্থ। আমি যে কোনো দিক দিয়ে নর্থে যেতে পারি। তাহলে আসলে কোন দিকে যাচ্ছি? আমাকে বলছে ইস্টের সাথে আমি 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করছি। ইস্টের সাথে আমি একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছি, এটা হচ্ছে সেই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এবং আমি এই দিকে যাচ্ছি। এই দিকে যাওয়াটাই হচ্ছে বেসিক্যালি 20 কিলোমিটার ইন ডাইরেকশন অফ 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট, ঠিক আছে? এবং এই জায়গাটা হচ্ছে 20 কিলোমিটার। আচ্ছা, এটা আমাকে বলেছে। এন্ড দেন 30 কিলোমিটার স্ট্রেট ইস্ট। স্ট্রেট ইস্ট মানে জাস্ট এই লাইনটায় ইস্ট বরাবর, পূর্ব দিক বরাবর আমি 30 কিলোমিটার গেছি। আর লাস্ট হচ্ছে 10 কিলোমিটার স্ট্রেট নর্থ। তো এখান থেকে আমি 10 কিলোমিটার উপরে। এইটা হচ্ছে বেসিক্যালি আমার পুরা প্যাথওয়েটা। সো আমি ফাইনালি আসি হচ্ছে এই পয়েন্টটা, এই ডিস্টেন্স কিভাবে এইরকম একটা সোজা দাগ টেনে আমি বের করতে পারি। আর এই সোজা দাগটার ডিস্টেন্স কত আমি কিভাবে জানবো? টোটাল 20 কিলো, তারপরে 10 কিলো। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ভেক্টর প্রজেকশন গুলা দিতে পারি। তো এইখান থেকে টোটাল এতটুকু যদি আমি যাই এন্ড দেন এতটুকু যদি যাই, তাহলে এই অংশটার ডিস্টেন্সটা কত আর এই অংশের ডিস্টেন্সটা কত, এইটা যদি বের করি এক্স আর ওয়াই, এন্ড দেন যেহেতু এটা একটা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল, যে এরা হচ্ছে এই ভেক্টরের দুটা কম্পোনেন্ট, তাহলে কিন্তু আমরা জাস্ট সোজাসুজি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ওভার করে জিনিসটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আসো আমরা দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে দেখবো 20 কিলো যে আমি গেছি সেটা আমি কোন দিকে গেছি। আমি গেছি হচ্ছে নর্থ ইস্টে, ইস্টের সাথে একটা 60 ডিগ্রি কোণ করে আমি 20 কিলো গেছি। তো আমি ইস্টেও গেছি, আমি নর্থেও গেছি। ইস্টের দিকেও আমার একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, নর্থের দিকেও আমার একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। তারপরে আমি 30 কিলো জাস্ট ইস্ট গেছি, ঠিক আছে? তাহলে আমি আর এইখানে লাস্ট পোর্শনে যখন আমি যাচ্ছি তখন আমি জাস্ট 10 কিলো নর্থ গেছি, এদিকে আমি কোনো ইস্টে যাইনি। তাহলে ইস্টে আমার টোটাল ট্রাভেল কম্পোনেন্ট কত? ইস্ট কম্পোনেন্ট টোটাল হচ্ছে এই 30 কিলো পুরাটাই আমি ইস্টে গেছি, সো 30 কিলোমিটার প্লাস এই 10 কিলো সময় আমি কখনোই ইস্টে যাইনি, সো 0 কিলোমিটার। আর এই 20 কিলো সময় আমি এতটুকু গেছি, এতটুকু। এই এতটুকু কিভাবে বের করবো? এটা যদি একটা ভেক্টর হয় তাহলে তোমাদের আগে আমি শিখাইছি যে 20 cos
60 ডিগ্রি দিলেই কিন্তু সুন্দর করে আমার এটা বের হয়ে যাবে। তাহলে 20 cos 60 ডিগ্রি হচ্ছে 20 ইন্টু হাফ প্লাস 30, সো 10 প্লাস 30 which is 40 কিলোমিটার। তাহলে ইস্টে আমার টোটাল ট্রাভেল হচ্ছে 40 কিলোমিটার। তাহলে x ইকুয়ালস টু 40 কিলোমিটার, এটা আমি জেনে গেলাম। আচ্ছা, নর্থ কম্পাস, এটা হচ্ছে নর্থে আমি বলছি। যখন আমি 30 কিলো ইস্টে গেছি তখন আমি নর্থের দিকে 1 ফোঁটাও যাইনি, বাট যখন আমি 10 কিলো উপরে গেছি তখন আমি পুরাটাই নর্থের দিকে গেছি। তাহলে 10 প্লাস 0, এই 10 প্লাস এই 30-এর সময় 0 প্লাস যখন আমি এই 20 কিলো গেছি তখন কিন্তু আমি এইদিকে একটা অংশ গেছি। তাহলে এই অংশটা কত? আমরা বলছি যে এই নিচের অংশটা যদি তুমি cos থিটা বসাও, এটা জাস্ট 20 sin থিটা বসাইলেই সুন্দর করে বের হয়ে যাবে। তাহলে 20 ইন্টু sin 60 ডিগ্রি, তাহলে এইটা আসে হচ্ছে আই থিঙ্ক 27.32 কিলোমিটারের মতো কিছু একটা। তাহলে ফাইনালি যখন আমার ডিস্টেন্সটা বের করতে হবে, সেই ডিস্টেন্সটা আমি কিভাবে বের করতে পারবো? বলছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার 40 স্কোয়ার প্লাস 27.32 স্কোয়ার, এটা করলে আমাদের অ্যান্সার চলে আসা উচিত 48.44 কিলোমিটার, যেটা তাসকিনের অ্যান্সার ছিল। তাসকিন, তুমি কি এইভাবে করেছো নাকি কোনো ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল? না ভাই, এভাবেই করছে কম্পোনেন্ট ধরে। Okay. Okay. Thank you so much, Taskin. So that means you already have a very great understanding of this, which is amazing. এবং আশা করি বাকি সবারও এখন থেকে এই জিনিসটা ক্লিয়ার হবে। তোমাদের যদি তাও কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কারো কোনো ডাউট থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক এন্ড ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি অ্যাজ ওয়েল। তোমার যদি প্রিভিয়াস কোনো একটা টাইপ নিয়েও কোনো কোয়েশ্চেন থাকে তাহলেও তুমি জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, হোপফুলি যেহেতু কোয়েশ্চেন করতেছো না আমি ধরে নিচ্ছি। ওকে, নেক্সট আমরা যেই টাইপটা যাব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা হচ্ছে রিভার, নদী নালা সংক্রান্ত একটা টাইপ। এবং নদী এবং স্রোত, এটার কনসেপ্টটা একবার আসলে বুঝে ফেলতে পারলে এরপর থেকে যত ম্যাথ তুমি দেখবা নদী, নৌকা, স্রোত নিয়ে বা কারেন্ট নিয়ে, সেগুলো সবগুলো তুমি করতে পারো। যদি কনসেপ্টটা না বুঝো তাহলে আসলে এই ম্যাথগুলো পুরোটাই পড়া তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে। পারবার এমন কথা হয়তো অনেক সময় লাগবে, যেটা হয়তো তোমার 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে পারা উচিত সেটা তোমার 30 সেকেন্ড বা 3 মিনিট লেগে যেতে পারে। ঠিক আছে, তো এটা যাতে না হয় সেটার জন্য আমরা চেষ্টা করি। ওকে, সো ভেক্টর কম্পোনেন্ট বোঝার জন্য একটা প্রাইম এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল বলতে পারো এই নদী এবং স্রোতের ম্যাথগুলা। তো নদী এবং স্রোতে যেটা হয় যে অলওয়েজ এরকম একটা নদী থাকে, এরকম একটা নদীর ডায়াগ্রাম আমাদেরকে এঁকে দেওয়া থাকে, এই নদীর মধ্যে স্রোত এটসেট্রা এটসেট্রা। এখান থেকে একটা মানুষ যাত্রা শুরু করতে চায় এবং যেটা হয় যে তার একটা বেগ থাকে, সে মনে করো যে এরকম একটা ডাইরেকশনে ইনিশিয়ালি নৌকাটা চালায়। বাট তোমরা যারা নদীর আশেপাশে কখনো গেছো বা নদীতে পার হইছো নৌকা দিয়ে, তোমরা হয়তো দেখবা যেই পয়েন্ট থেকে আমরা স্টার্ট করি, যদি নদীতে স্রোত থাকে অফটেন টাইম আমরা অনেকখানি বেঁকে এইদিকে চলে আসি, এরকম একটা জায়গাতে। এটা কেন হয়? এটার কারণটা হচ্ছে নদীর যে বেগটা ভি, ধরো নৌকার যে বেগটা সেটা হচ্ছে ইউ, এবং স্রোতের যে বেগ সেটা হচ্ছে ভি, সেটা কাজ করতে থাকে এদিকে। তো তুমি যদি ভেক্টরের কনসেপ্টটা অ্যাপ্লাই করো রিয়েল লাইফে, তুমি দেখবা যে এর মানে কি, এখানে একটা ভেক্টর, এখানে লব্ধি ভেক্টর থাকবে। তো তখন আমরা এই রেজাল্টের বা লব্ধি ভেক্টরটার কারণেই যেই জায়গাটায় ছিলাম সেখান থেকে অনেক দূরে সরে যাবে। আচ্ছা, কিছু কাহিনী আছে। কাহিনীটা যে যখন একটা ভেক্টর নিয়ে আলাদা করি, সবসময় আমরা এই প্রিন্সিপালটা মনে রাখবো যে এইটা যদি একটা ভেক্টর হয় এবং তার সাথে যদি পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি আরেকটা ভেক্টর থাকে, এই ভেক্টরের উপরে কোনো ইম্প্যাক্ট নাই, এবং সিমিলারলি ভাইস ভার্সা, নিচের ভেক্টরটারও উপরের ভেক্টরটার উপরে কোনো ইম্প্যাক্ট নাই। ইম্প্যাক্ট বলতে আমি কি বুঝাচ্ছি? ইম্প্যাক্ট বলতে আমি বুঝাচ্ছি যে এই ভেক্টরটা যখন এইভাবে থাকে, এই ভেক্টরটা তাকে ফাস্টার বা তাকে স্লোয়ার কিছু বানাইতে পারবে না। সিমিলারলি এই ভেক্টরটাও একে ফাস্টার বা স্লোয়ার কিছু বানাইতে পারবে। দুজন ইনট্যাক্ট থাকবে, একজন আরেকজনের দ্বারা আনএফেক্টেড থাকবে। আচ্ছা, এইটার বলার উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্য হচ্ছে যখন ধরো তুমি নৌকাটা নিয়ে এইরকম ভাবে রওনা দিচ্ছ এবং এই বেগটাকে আমরা ইউ বলতেছি, এবং আগের মতো আমরা যদি কম্পোনেন্টে এটাকে ভাগ করে ফেলি তাহলে আমরা এই দিকে একটা অ্যাঙ্গেল পাবো বা এইদিকে একটা কম্পোনেন্ট পাবো, যেটাকে আমরা বলতে পারি, ধরো এটা যদি থেটা হয় তাহলে আমরা বলতে পারি ইউ কস থেটা, আর এই দিকেরটাকে আমরা বলতে পারি তাহলে ইউ সাইন থেটা। ওকে, সো এটা যদি ইউ কস থেটা হয় আর এটা যদি ইউ সাইন থেটা হয়, আর এদিকে যদি আমার স্রোতের বেগটা এদিকে কাজ করতে থাকে ভি দিকে, ঠিক আছে, তো তাহলে দেখো ইউ কস থেটা আর ভি এরা দুইজনে মিলে আমাকে এইদিকে ঠেলতেছে, ঠিক আছে, আর ইউ সাইন থেটা একা আমাকে নদীটা পার করতেছে। তো এই জিনিসটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ যে ইউ সাইন থেটা একা আমাকে নদী পার করতেছে, আর ইউ কস থেটা আর ভি, সো ইউ কস থেটা আর ভি এরা মিলে আমাকে আমার স্টার্টিং পয়েন্ট থেকে দূরে সরাচ্ছে, ঠিক আছে, তো এটা আই গেস সবাই আমরা বুঝতে পারছি, আর এটা হচ্ছে ইউ সাইন। ওকে, এখন কিছু কোয়েশ্চেন আসে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি যে নদী পার হব, এই নদী পার হইতে আমার সবচেয়ে কত কম সময় লাগবে, হোয়াট ইজ দ্য মিনিমাম টাইম উইথ হুইচ আই ক্যান ক্রস দ্য রিভার। সো অলওয়েজ আমরা এটা মনে রাখবো যে আমরা যদি মিনিমাম টাইমে নদীটা পার হতে চাই তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে আহ এই সোজাসুজি জিনিসটা পার হইতে হবে, নদীটার এই ভ্যালুতে আমার হচ্ছে পার হইতে হবে। সো এখন এটার কাহিনীটা হচ্ছে যে আমি যদি এদিকে রওনা দিই এবং আমার যদি অ্যাঙ্গেলটা থাকে আলফা, তখন কিন্তু আমি এদিকে চলে যাব, তখন আমার পার হইতে কি সময় লাগবে, যেহেতু এই জিনিসটা আমাকে নদী পার করতেছে তাহলে ইউ সাইন থিটা হচ্ছে আমার ভেলোসিটি বা বেগ, আর এই নদীটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি, সো টি ইকুয়ালস টু হচ্ছে তখন হয়ে যায় ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা, ঠিক আছে, কারণ আমরা জানি, এটা আমরা সবাই জানি যে ভেলোসিটি ইনটু টাইম ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স। সো যদি তুমি টাইম বের করতে চাও তাহলে তুমি কি করবা, ডিস্টেন্সকে দিয়ে ভেলোসিটিকে ভাগ করে দিবা। ধরো নদীটার উইডথ হচ্ছে ডি আর নদীটার ভেলোসিটি হচ্ছে আর তোমার যে নৌকার ভেলোসিটি সেটা হচ্ছে ভি সাইন থেটা। কেন ভি সাইন থেটা, কেন ভি না, কারণটা এখানে এক্সপ্লেন করছি, অথবা ইউ সাইন থেটা, ইউ সাইন থেটা বলতে পারো। কারণটা হচ্ছে যে শুধুমাত্র ইউ সাইন থেটাটাই তোমাকে নদী পার হতে সাহায্য করবে, ইউ কস থেটা আর ভির এখানে কোনো এফেক্ট নাই। এখন এখানে আরেকটা জিনিস আসে যে আমি যে নদীটা পার হইতে চাই সেই নদীটাতে আমি যেই স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করছি, ধরো আমার এইখানেই যাওয়া লাগবে, আমার ঘাটটা ধরো এইখানে, আমি এত দূরে চলে গেলে আমি এইখান থেকে চলে আসতে পারবো না, বা ফেরত আসতে আমার অনেক সময় লাগবে, সো দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। তখন আমার যেটা করতে হয়, তখন আমার একটা কাজ করতে হয় যে আমি চাই এই অ্যাঙ্গেলটা যাতে আমার না থাকে। এই অ্যাঙ্গেলটা কখন আসে, যখন এই ইউ কস থিটা প্লাস বি এরা একটা বেগ তৈরি করে, যেই বেগের কারণে আমি ডান দিকে সরে যাই। এখন কথা হচ্ছে আমি এটা চাই না। সো তুমি এই যে এই জিনিসটা আবার ইউজ করো যে ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম। এই দিকে যাইতে আমার যে ভেলোসিটিটা কাজ করতেছে সেটা হচ্ছে ইউ কস থেটা প্লাস ভি। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে ইউ কস থেটা প্লাস ভি ইনটু টি, ঠিক আছে। সো এটা আমরা সবাই বুঝলাম যে এটা হচ্ছে ইউ কস থেটা ইনটু টি হবে। বাট যদি আমি এইখান থেকে এইখানেই যাইতে চাই তাহলে তো আমার এই ডিটাকে জিরো হইতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে ইউ কস থেটা প্লাস ভি ইন্টু টি ইকুয়ালস টু হচ্ছে জিরো। এটা যদি জিরো হয়, টি কে আমরা ওই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে ওটাও জিরো হয়ে যাবে। তাহলে ইউ কস থেটা প্লাস ভি ইকুয়ালস টু জিরো, দেন ইউ কস থেটা ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস ভি, এন্ড দেন কস থেটাকে আমরা বলতে পারি ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস ভি বাই ইউ, অথবা থেটা ইকুয়ালস টু হচ্ছে কস মাইনাস ভি বাই ইউ। এর অর্থ, এর অর্থ হচ্ছে আমরা যদি নৌকাটাকে কস মাইনাস বি বাই ইউ অ্যাঙ্গেলে স্টার্ট করি, উইচ ইজ অফেন টাইম এরকম কোন একটা অ্যাঙ্গেল যদি আমরা স্টার্ট করি, তখন দেখা যায় স্রোতের ধাক্কায় গিয়ে আমরা এইখানে ঠিক জায়গায় গিয়ে পৌঁছায় যাবো, ঠিক আছে। ওকে, তো আমি একটু সবকিছু ও আর লাস্টলি আর একটা জিনিস আছে যে যখন আমরা মিনিমাম টাইমে নদীটা পার হতে চাই
তখন যেটা করা লাগে যে টি ক্ষেত্রে দেখো টি জিনিসটাকে যদি আমার মিনিমাম বানাইতে হয়, এটাকে আমি কিভাবে মিনিমাম বানাইতে পারি? এখানে ডিটা তো ফিক্সড, আমার নৌকার সর্বোচ্চ বেগ ইউ সেটাও ফিক্সড, তো একমাত্র ফ্লেক্সিবল আইটেম হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটাকে কখন আমি আহ মানে মিনিমাম বানাইতে পারবো? তো যখন এই পুরো জিনিসটা বড় হবে, তো লবের চেয়ে যখন হর বড় হয়, তখন হচ্ছে আমার টিটা মিনিমাম হচ্ছে। টি মিন কখন হয়? যখন হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন 90 ডিগ্রি। তো তখন এটা 1 হয়ে যায়, and তখন এটা জাস্ট ডি বাই ইউ হয়ে যায়। ওকে, এবার আমি সবকিছু একটু একসাথে গুছাই নিই। নদী পার হতে যে সময় লাগে সেই সময়টা ইকুয়ালস টু হচ্ছে টি ইকুয়ালস টু ডি বাই ইউ সাইন থেটা। ঠিক আছে, বাট যদি মিনিমাম সময় তোমাকে জিজ্ঞেস করা হয় সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডি বাই ইউ হয়ে যায়। এবং নৌকাটাকে তখন কোন দিকে চালাইতে হবে? নৌকাটাকে তখন থেটা ইকুয়ালস টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চালাইতে হবে। অর্থাৎ আমার যদি স্রোতের বেগ এটা হয়, তখন আমার সোজা এই বরাবর নৌকাটাকে চালাইতে হবে। বাট তখন একটা রিস্ক আছে, সেই রিস্কটা হচ্ছে আমি এই দিকে চলে যাবো। ঠিক আছে, সো আমি কিন্তু তখন এখানে আমার একটা সরণ থাকবে। বাট আমি যদি সোজাসুজি নদীটা পার হতে চাই, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে থেটা ইকুয়ালস টু কজ মাইনাস বি বাই ইউ এই অ্যাঙ্গেলে নৌকাটা চালাইতে হবে। অফটেন টাইম যেটা দেখা যায় যে নৌকাটাকে আমাকে এই অ্যাঙ্গেল দিয়ে চালাইতে হবে। তখন একটা 120 ডিগ্রির মতো বা একটু বড় একটা অ্যাঙ্গেল থাকে, তখন হচ্ছে আমি গিয়ে অপর প্রান্তে সোজাসুজি অপর প্রান্তে গিয়ে পৌঁছাইতে পারি। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের একদম প্রাইমারি যে এবং তোমাকে যদি লাস্টলি বলা হয় যে ধরো তুমি একটা সার্টেন অ্যাঙ্গেলে চালাইছো, তুমি এই এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত, ডি ইকুয়ালস টু যেটা আমরা লিখছি যে ইউ কস থেটা প্লাস ভি ইন্টু টি। ঠিক আছে, ওকে। তো এইগুলাই হচ্ছে আমার মোটামুটি নদী নৌকার বেসিক। আমরা একটা ম্যাথ দেখবো যেটা আসলে সবগুলো কনসেপ্ট কভার করে, তাহলে আমার এই টাইপটা একদম ফুললি কভার হয়ে যাবে। সো এখানে বলা আছে যে ভেলোসিটি অফ আ রিভার কারেন্ট ইজ 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড দ্যাট অফ আ বোট মানে নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। নদীর যে দৈর্ঘ্য বা প্রস্থ সেটা বলছে 10 কিলোমিটার। প্রথম যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে যে ইন উইচ ডাইরেকশন উইল দ্য বোট নিড টু গো টু ক্রস দ্য রিভার উইথ মিনিমাম ডিস্টেন্স, হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স? তো প্রথমে বলছে যে কোন ডাইরেকশনে গেলে আমি মিনিমাম ডিস্টেন্সে নদীটা কভার করতে পারবো এবং সেই মিনিমাম ডিস্টেন্সটা কত। এখানে যেটা ইম্পর্টেন্ট বুঝা সেটা হচ্ছে যে মিনিমাম ডিস্টেন্স আর মিনিমাম টাইম এই দুইটার মধ্যে পার্থক্য রাখে। সো মিনিমাম ডিস্টেন্সটা কি? দেখো, এটা যদি একটা নদী হয়, সো যে কোনো কিছু যদি আমি লম্ব দূরত্ব ওয়াইজ ট্রাভেল করি, সেটার ডিস্টেন্সটা কিন্তু তখন মিনিমাম হয়, দিস ইজ ডি মিন। বাট ধরো আমি এদিকে চলে গেলাম, তখন কিন্তু আমার এই ডি মিনের চেয়ে আমার অনেক বেশি ট্রাভেল করা লাগে। সো আই থিঙ্ক বুঝতে পারছো যে আমার আমার কাছে যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে আমি যাতে নদীটা সোজাসুজি অতিক্রম করি। এখন আমাকে বলছে যে নদীটা সোজাসুজি অতিক্রম করতে আমার আমাকে কোন ডাইরেকশনে বা কোন দিকে যাওয়া লাগবে। কোন দিকে যাওয়া লাগবে? আমরা একটু আগে বলছি যে তখন যেটা হয় যে থেটা ইকুয়ালস টু কজ ইনভার্স ভি বাই ইউ। এখানে ভি হচ্ছে স্রোত আর ইউ হচ্ছে নৌকা। ঠিক আছে, সো তখন কজ ইনভার্স স্রোত এখানে কত 6, আর নৌকা হচ্ছে 12, তো কজ ইনভার্স সরি একটা মাইনাস আছে এখানে, তো কজ ইনভার্স -6/12, সো এটা আসবে হচ্ছে কজ ইনভার্স এন্ড এটা আসবে হচ্ছে তোমার 120 ডিগ্রি। ঠিক আছে, সো এটা আমি বুঝে গেলাম যে কোন ডাইরেকশনে যাওয়া লাগবে। তো আমি যদি 120 ডিগ্রি ডাইরেকশনে রওনা দিই, তাহলে আসলে আলটিমেটলি স্রোতের ধাক্কায় আমার নৌকাটা একদম পারফেক্টলি অপর পারে গিয়ে পৌঁছাবে, অথবা আমি মিনিমাম ডিস্টেন্স ট্রাভেল করবো। এখন জানতে চাইছে যে এই মিনিমাম ডিস্টেন্সটা কত। এই মিনিমাম ডিস্টেন্সটা হচ্ছে নদীর যে প্রস্থটা আছে সেটাই, এন্ড উইচ ইজ 10 কিলোমিটার। সো এটা আর আমার আলাদা করে বের করার কোনো দরকার নেই। এটা হচ্ছে 10 কিলোমিটার, দ্যাট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স। ওকে, তোমার 1 নাম্বার কোশ্চেনটা সলভ করা ডান, 120 ডিগ্রি আর 10 কিলোমিটার। সেকেন্ড কোশ্চেনে আমাকে বলছি হোয়াট ইজ দ্য ইন উইচ ডাইরেকশন উইল দ্য বোট নিড টু গো টু ক্রস দ্য রিভার ইন মিনিমাম টাইম, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স ট্রাভেল অ্যান্ড দ্য টাইম রিকোয়ার্ড। ওকে, সো এইটা আমরা কিভাবে বের করব? আমরা একটু আগে দেখছি যে মিনিমাম টাইমের জন্য আমার যেটা করা লাগে সেটা হচ্ছে যে আমার নৌকাটা নিয়ে আমি এই ডাইরেকশনেই রওনা দিব,
কারণ টি মিনের যে ফর্মুলা, টি মিনের ফর্মুলা ওয়াইজ ডি ডিভাইডেড বাই যদি ইউ সাইন থেটা থাকে, তখন ডি বাই ইউ হয়ে যেতে হয়, যেখানে সাইন 90 ডিগ্রি অথবা থেটা ইকুয়ালস টু হতে হয় 90 ডিগ্রি। ওকে, এই জিনিসটা যদি আমি জানি, তাহলে আমাকে বলছে যে কত ডিস্টেন্স আমার ট্রাভেল করা লাগবে, আর হচ্ছে আমার হচ্ছে টি মিন বা একদম মিনিমাম টাইমটা কত হবে, আর কোন ডাইরেকশনে আমরা যাব। কোন ডাইরেকশনে যাব এটা আমরা থিওরিটা থেকেই জানি যে আমার 90 ডিগ্রিতে যাইতে হবে, তাহলে এটা আমি অলরেডি জানি, so আমি একটা অ্যান্সার পেয়ে গেলাম। সেকেন্ডটার জন্য হচ্ছে আমি কত টাইম লাগবে, সেটা হচ্ছে টি মিন ইকুয়ালস টু ডি বাই ইউ। সো ডি হচ্ছে 10 কিলোমিটার, আর ইউ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। সো এটা যদি আমরা ই করি, তাহলে আসবে হচ্ছে 5/6 কিলোমিটার পার আওয়ার, সরি 5/6 আওয়ার। ঠিক আছে, 50 মিনিট, ঠিক আছে, 50 মিনিটের মতো। ওকে, সো টি মিনিও আমি জেনে গেলাম। এখন হচ্ছে আসল কথা যে আমার ডিস্টেন্স ট্রাভেল কতটুকু হবে। যদি আমি এইদিকে রওনা দিই, তাহলে যেটা হয় যে স্রোতের ধাক্কায় আমরা যেটা বলছিলাম যে আমরা ঘাট থেকে অনেক দূরে চলে যাবো, বা আমরা যেই পয়েন্ট থেকে স্টার্ট করছি সেখান থেকে আমরা অনেক দূরে চলে যাবো। তো সেই পয়েন্টটা কত, সেই পয়েন্টটা হচ্ছে এই যে এত দূরে চলে আসবো। আমাকে জানতে চাইছে এই ডিস্টেন্সটা কত। এটা আমি কিভাবে বের করব? আমি কিন্তু এই ডিস্টেন্সটা জানি, এটা হচ্ছে 10 কিলোমিটার, এটা আমি জানি। এই ডিস্টেন্সটা যদি আমি বের করতে পারি, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি এটা বের করে ফেলতে পারবো খুব ইজি। তো আসো দেখি এটা আমরা কিভাবে বের করতে পারবো। এইটা কিন্তু আমি একটা থিওরিতে বলছিলাম, এই যে এই থিওরিটা, যে ডি ইকুয়ালস টু ইউ প্লাস ইউ কস থেটা প্লাস ভি ইন্টু টি। সো ডি ইকুয়ালস টু ইউ কস থেটা প্লাস ভি, এই পুরাটার সাথে টি গুণ অবস্থা থাকে, এখানে ইউ কত, ইউ হচ্ছে নৌকার বেগ 12, ভি হচ্ছে স্রোতের বেগ 6, আর টি হচ্ছে এই যে 50 মিনিট বা 5/6, আর থেটা ইকুয়ালস হচ্ছে 90 ডিগ্রি। এখন থেটা যদি 90 ডিগ্রি হয়, সেই কেসে সো আমরা যেহেতু 90 ডিগ্রি রওনা দিছি, তাইলে হচ্ছে ডি ইকুয়ালস টু হয়ে যাবে, ডি ইকুয়ালস টু তোমার হয়ে যাবে হচ্ছে ইউ কস থেটার, ইউ হচ্ছে 12 ইন্টু কস 90 প্লাস ভি, ভি হচ্ছে 6 ইন্টু টি। তাহলে cos 90 ইকুয়ালস টু হচ্ছে 0, সো তাহলে 6 × 5/6 কাটাকাটি হলে তাহলে 5 কিলোমিটার, তাহলে তুমি হচ্ছে এদিকে 5 কিলোমিটার গেছো। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা হবে ডি ইকুয়ালস টু √10² প্লাস 5²। এইটা ক্যালকুলেট করে যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স ট্রাভেল। সো এইটা আই থিঙ্ক সবাই আমরা বুঝতে পারছি। নদী নৌকার ম্যাথ, এই কনসেপ্টটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে স্টিল তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমরা আরেকটা টপিকে যাব, এবং এই টপিকটার পরে আমরা একটা ছোট্ট ব্রেক নিব, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে পড়াশোনা করতেছি। এই টপিকটা হয়ে গেলে আমরা একটা ছোট্ট ব্রেক নিব। সো আই থিঙ্ক কারো কোনো কোয়েশ্চেন নাই, কেউ এখনো কোয়েশ্চেন করতেছে না, দ্যাটস ফাইন। সো আমরা তাহলে পরের টপিকটা একটু অল্প করে দেখে আসি। সো এই টপিকটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, এবং রিলেটিভ ভেলোসিটি টপিকটা অফটেন টাইমস খুব ইন্টারেস্টিং হয়। আহ অনেকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, যে কারণে অনেক সময় আমরা রিলেটিভ ভেলোসিটি দেখলে স্কিপ করে চলে যাই। এইটা একটু আই আন্ডারস্ট্যান্ড যে কনসেপ্টটা বোঝা একটু সমস্যা হয় মাঝে মধ্যে, বাট আসলে জিনিসটা সহজ, জিনিসটা অত কঠিন কিছু না। এই রিলেটিভ ভেলোসিটি বোঝার আগে আমাদের ছোট্ট করে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন বা ভেক্টর বিয়োগ। মনে করো আমার একটা ভেক্টর আছে এ, আর একটা ভেক্টর আছে বি। তোমাকে আমি বললাম যে এ বিয়োগ বি এইটা করো, কিভাবে করবে, বা এটা ভিজুয়ালাইজ করে একে দেখাও। এইটার জন্য আমরা যেটা করি, যে ধরো যখন এরকম আমার একটা ভেক্টর থাকে এক্স, তার উল্টা দিকে যে ভেক্টর থাকে এটাকে আমরা বলি মাইনাস। অলওয়েজ যে সিমিলার স্কেল থাকলে তাহলে এটাকে আমরা -x বলি। সিমিলারলি আমরা এখানে বি এর একটা অপোজিট ভেক্টর রাখতে পারি, যেটা বি থেকে উল্টা দিকে যাবে, তো এটাকে আমরা বলতে পারি -b। এন্ড তারপরে যখন আমরা এ আর -b এর একটা রেজাল্টেন্ট বের করব, এইটা হয়ে যায় a - b। ঠিক আছে,
এই কনসেপ্টটা বুঝা খুবই ইম্পর্টেন্ট। আমি কি করলাম, আমাকে বলছে এ মাইনাস বি বের করতে, আমি বললাম কি আচ্ছা আমি এক কাজ করি, আমি এ আর বি মাইনাস বি কে যোগ করে দেই, তখন বেসিক্যালি এটা হয়ে যাবে এ মাইনাস বি। এবং আলটিমেটলি এখানে কিন্তু এটাই হয়েছে যে বি এর একটা অপোজিট ভেক্টর রাখছি এন্ড দেন এ আর ওই অপোজিট ভেক্টরটার একটা রেজাল্টেন্ট আমরা বের করছি। সো আপেক্ষিক ভেলোসিটিতে যেটা হয়, মনে করো তুমি একটা গাড়িতে যাইতেছো, ঠিক আছে, এন্ড দেন তোমার গাড়িটা তো ভালো না, তোমার পাশে একজন একটা ফেরারি নিয়ে আসছে, ফেরারি নিয়ে এসে তোমার সাথে রেস করতেছে। এখন ধরো তুমি চলতেছো হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, এইটা হচ্ছে তোমার গাড়িটার ম্যাক্স, এন্ড এ চলতেছে হচ্ছে ধরো 70 কিলোমিটার পার আওয়ার। ওর ম্যাক্স স্পিড না, বাট ও ধরো একটুকুতেই তোমাকে বিট করতে পারতেছে। তো যখন তুমি গাড়ির মধ্যে থেকে তোমার বাম পাশ দিয়ে গাড়িটাকে বের হয়ে যেতে দেখবা, তুমি যেটা দেখবা, তুমি কিন্তু ওকে 70 কিলোমিটার পার আওয়ারে চলতে দেখবা না। যেহেতু তুমি নিজেও 50 কিলোমিটার পার আওয়ারে মুভ করতেছো, তুমি ওরে দেখবা যে সে হচ্ছে 70 - 50, 20 কিলোমিটার পার আওয়ার বেগে সামনে চলে যাচ্ছে। এইটার কারণ, এটার কারণ হচ্ছে আমরা নিজে যে অবস্থাটায় থাকি ওইখানে আমরা স্টেশনারি। সো আপেক্ষিক বেগ বলতে এটাই বোঝায় যে আমার পার্সপেক্টিভ থেকে আরেকজনের বেগটা কত। এন্ড তখন যেটা করি, যার পার্সপেক্টিভ থেকে বেগ বের করতে বলা হচ্ছে, তার পার্সপেক্টিভের তার বেগটাকে অন্যের বেগ থেকে বিয়োগ করে দেওয়া। মনে করো আমার নাম হচ্ছে তামি, তো আমি হচ্ছে এই ল্যাম্বরগিনিটা চালাচ্ছি বা ফেরারিটা চালাচ্ছি, আর এই গাড়িটার যে মানুষটা তার নাম হচ্ছে তাসকিন। তো তাসকিন মনে করো এই গাড়িটা চালাচ্ছে, তাসকিন আমাকে দেখতেছে যে আমি আমার ফেরারি নিয়ে সামনে চলে যাচ্ছি। তখন কেউ একজন জিজ্ঞেস করলো তাসকিনকে যে তামিমের ভেলোসিটি কত তোমার পার্সপেক্টিভ থেকে, বা তোমার রিলেটিভের তামিমের ভেলোসিটিটা কত। তখন যেভাবে এটা বের করা হবে যে তামিমের ভেলোসিটি অ্যাকর্ডিং টু তাসকিন ইজ, তামিমের অ্যাকচুয়াল ভেলোসিটি 70 থেকে তাসকিনের ভেলোসিটিটা মাইনাস করে দেবে 20। ঠিক আছে, এক্স্যাক্টলি এই কাজটাই হয় এই ভেক্টরে। সো ভেক্টরে যদি খালি মান নাই, ভেক্টরে আমাদেরকে দিকও কনসিডার করতে হয়, তখন আমরা যেটা করি যে তার অপোজিট ভেক্টরটা নিয়ে এই ভেক্টরদের একটা রিলেটিভ ভেলোসিটি বের করি। এই কোয়েশ্চেনটা করলেই সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা কোয়েশ্চেনটা একটু দেখি। বলা আছে a driver is driving a car with 40 km/h velocity towards east. So আমরা এঁকে ফেলি যে এটা যদি নর্থ হয়, এটা হবে সাউথ, দেন দিস ইজ ইস্ট এন্ড দিস ইজ ওয়েস্ট। ড্রাইভারটা এদিকে যাচ্ছে, এন্ড এদিকে যাচ্ছে সে কততে, 40 km/h থেকে। সে দেখতেছে এবং বলছে একটা ট্রাক ইজ মুভিং উইথ 80 km/h ভেলোসিটি অ্যান্ড মুভিং নর্থ ইস্ট, মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দি ইস্ট। সো সে নর্থ ইস্টে যাচ্ছে বা নর্থের দিকে যাচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ইস্টের সাথে, এবং তার বেগ হচ্ছে 80 km/h। ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য ড্রাইভার, ওই যে যেরকম বললাম তাসকিনের পার্সপেক্টিভ থেকে আমার ভেলোসিটি কত, সিমিলারলি এই যে গাড়িওয়ালাটা এখান দিয়ে যাচ্ছে 40 km/h, যে তার পার্সপেক্টিভ থেকে ট্রাকটা আসলে কোন দিকে যাচ্ছে কত বেগে। ঠিক আছে, তো আমি কি বললাম যে ভেক্টরটা কার ভেলোসিটি কার বের করতে হবে, ট্রাকের, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য কার। তো এটার জন্য যেটা করতে হবে, তোমার ট্রাকের যে অ্যাকচুয়াল ভেলোসিটি সেটা থেকে ইউ হ্যাভ টু সাবট্রাক্ট কারের ভেলোসিটি। সো এইটা হচ্ছে ভিসি, অ্যাকচুয়ালটা 40 কিলোমিটার, তো ভিসি যদি এইদিকে থাকে তাহলে এটা হয়ে যাবে মাইনাস ভিসি। ঠিক আছে, তো তখন আমরা এইটা রেজাল্টেন্টটা যদি বের করি, তাহলে এই যে মাইনাস ভিসি, এদিকে যে সে 40 কিলোমিটার যাচ্ছে, এই মাইনাস ভিসির সাথে যদি আমি এই ভিটি এইটার একটা রেজাল্টেন্ট বের করি, তাহলে এই রেজাল্টেন্টটা যেদিকে কাজ করবে ট্রাকটা আসলে ওই দিকেই যাচ্ছে। তো এই রেজাল্টেন্টটা এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা নিতে হবে 120 ডিগ্রি, এটা আমি জানি। তাহলে আমরা শুরুতে একটা ফর্মুলা করছিলাম, আর ইকুয়ালস টু রুট ওভার ই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2t কিউ কজ আলফা। আমরা ওই ফর্মুলাটাই এখন ইউজ করবো। তো তাহলে ডিটিসি হবে হচ্ছে এই 80, আর এখানে মাইনাস চিন্তা করা যেটা ভেক্টরের মাইনাস, মাইনাস দেওয়া লাগবে। তো 80 স্কোয়ার প্লাস বিসি মানে নেগেটিভ বিসি যেটা, অথবা আমরা বিসি প্রাইমও বলতে পারি, সেটা হচ্ছে 40 স্কোয়ার
প্লাস 2 × 80 × এখানে কিন্তু cos 20 ডিগ্রি বসে যাবে। সো এটা যদি তোমরা করো দেন কেউ একটু বলতে পারবে এটার অ্যান্সারটা কত আসে? আমার সামনে ক্যালকুলেটরটা একটু স্লো। ভাইয়া আচ্ছা, 40 এটা রুট I guess 3। হ্যাঁ 4800 আসে, এন্ড যখন তুমি হচ্ছে রুট ওভার করবা তাহলে আসবে 40√3। থ্যাংক ইউ তাসলিন। দ্য লাস্ট থিং টু ডু ইজ যে এই জিনিসটা বের করাই আমাদের জন্য এনাফ না, আমাদের বের করতে হবে সে কোন দিকে যাচ্ছে। দিস ইজ আ ভেক্টর। তো কোন দিকে যাচ্ছে সেটা আমরা কিভাবে বের করবো? আমরা শিখছিলাম যে ধরো এই 120 ডিগ্রিটা তো আছে, তো ধরো আমি হচ্ছে আহ, এই ট্রাকটার সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে সেটা আমি বের করতে চাই। তো সেটার জন্য আমার কি করতে হবে? tan থিটা ইকুয়ালস টু নিচে ভিটি থাকবে, উপরে হচ্ছে ভিসি ইন্টু কস থিটা প্লাস ভিসি ইন্টু সাইন থিটা। আই থিঙ্ক আমি সূত্রটা ঠিক লিখছি, আইগুলো চেক করে নিই। সরি, সাইন আলফার সাইন সাইন আলফার কস উল্টা লিখছি আমি। ভিসি সাইন, সরি আলফা হবে, এন্ড দেন ভিটি ভিসি কজ আলফা। সাইন আলফার ভ্যালু হচ্ছে 120 আর কজ আলফার ভ্যালু হচ্ছে 120, তাহলে ভিসি হবে আমাদের 40 ইন্টু সাইন 120 ডিগ্রি, নিচে হবে ভিটি হলো 80 প্লাস 40 ইন্টু কজ 120। সো এটা যদি আমরা দেখি, আমরা দেখবো যে এই পুরা ভ্যালুটা আসতেছে হচ্ছে 1/√3। ঠিক আছে, এটা জাস্ট আমার মনে আছে তাই আমি বসাই দিলাম। এন্ড দেন থিটা ইকুয়ালস টু দেখবো আমরা আসতেছে হচ্ছে 30 ডিগ্রি। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে 80 কিলোমিটার পার আওয়ার বেগে যে সে যাচ্ছিল সেইটার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই গাড়িওয়ালা দেখবে যে ট্রাকওয়ালাটা নর্থ দিকে যাচ্ছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল মানে পুরো নর্থ। এন্ড দেন যদি আমাকে বলা হয় যে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য কার ওয়ার ইজ দ্য ট্রাক গোয়িং, দেন আই উড সে যে দ্য ট্রাক ইজ গোয়িং নর্থ উইথ আ ভেলোসিটি অফ 40√3। ঠিক আছে, সো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এখন জিজ্ঞেস করতে পারো। আদারওয়াইজ উই আর গোইং টু টেক আ ব্রেক। ব্রেকের মধ্যে তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আহ, আমরা 5 মিনিটের মতো একটা ব্রেক নেই, and then তারপরে আবার তোমরা একটু যা 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 করা লাগবে একটু করে আসো।
হ্যালো এভরিওয়ান, আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করব। সো নেক্সট টাইপে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি ভেক্টর ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, দেন হচ্ছে ভেক্টরের সাথে আরেক ভেক্টরের অ্যাঙ্গেল বের করা, দেন কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এইসব জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের লাস্ট পোর্শন অফ ভেক্টর আছে। এতক্ষণ আমরা যেগুলো দেখছি এগুলো মোটামুটি ডেসক্রিপটিভ একটা প্রবলেম। এগুলো আসলে একটু টেকনিক্যাল সাইডের কিছু প্রবলেম। সো এই প্রবলেমটায় শুরুতেই আমরা একটু ক্রস প্রোডাক্ট সম্পর্কে একটু মেমরি রিফ্রেশ করে আসি। যে ধরো আমার একটা ভেক্টর আছে এ, এন্ড দেন ভেক্টরটা হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, আর আরেকটা আছে হচ্ছে b, এন্ড এটা হচ্ছে ধরো bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ, এরকম ভাবে আছে। এ আর বিটা আসলে মনে করো 3 ডাইমেনশনাল প্লেনে দুইটা ভেক্টর। সো 3 ডাইমেনশনাল প্লেনে আমাদের এক্স ওয়াই জেড বা আই জে কে এরকম তিনটা ইউনিট ভেক্টর থাকে তিনটা অ্যাক্সিসে, এদিকে আই, এদিকে জে, এদিকে কে, এরকম। ওকে, সো এরকম হইলে আমরা যেটা করি যে তখন আসলে এ ডট বি এর মানে হচ্ছে এ এক্স ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস এ জেড ইন্টু বি জেড হয়ে যায়। এটার প্রাইমারি রিজন হচ্ছে যে আই ডট আই এটার মান হচ্ছে 1, আই ডট জে বা আই ডট কে অথবা জে ডট কে এই সবগুলোর মান হচ্ছে 0। তোমরা জিজ্ঞেস করতে পারো কেন? এর কারণ হচ্ছে ক্রস ভেক্টরের ফর্মুলাটা। সো ক্রস ভেক্টরের ফর্মুলাটা হচ্ছে এরকম যে এ ডট বি ইকুয়ালস টু এর মডুলাস ইন্টু বি এর মডুলাস ইন্টু কস থিটা, এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল। সো যখন আই ডট আই হয়, সো আই আর আই এর মাঝখানে নিজের সাথে নিজের তার কোনো অ্যাঙ্গেল নাই, সো এটা হচ্ছে 0 ডিগ্রি, এন্ড কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। সো এই কারণে এখানে 1টা থাকে। বাট আই ডট জে এর মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আই ডট কে এর মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আবার জে আর কে এর অ্যাঙ্গেলের মাঝখানেও অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সবগুলা কস 90 ডিগ্রির কারণে এখানে একটা 0 চলে আসে। ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্রস প্রোডাক্টের একটা ওভারভিউ। সো আমরা প্রথম কোয়েশ্চেনটা একটু দেখি। বলা আছে যে a ইকুয়ালস টু যদি 3i প্লাস j মাইনাস a কে হয় এন্ড b ইকুয়ালস টু 4i মাইনাস aj প্লাস a কে হয়, তাহলে এবং এরা যদি একজন আরেকজনের উপরে লম্ব হয়, পারপেন্ডিকুলার হয়, তখন a কত বের করো। পারপেন্ডিকুলার হওয়ার শর্ত হচ্ছে কি যে এটা যদি একটা ভেক্টর a হয় আর এটা যদি একটা ভেক্টর b হয়, এরা যদি পারপেন্ডিকুলার বা তাদের মাঝখানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদের ডট প্রোডাক্ট a ডট b এটা অলওয়েজ 0 হবে। এটা আমরা অলওয়েজ মনে রাখবো, এটা ভুলে যাওয়া যাবে না। সো এটা যদি হয় তাহলে a ডট b ইকুয়ালস টু কত এর আগে বের করি। সো 3 ইন্টু 4 তাহলে 12 প্লাস j এর সাথে হচ্ছে 1 আর এটার সাথে হচ্ছে মাইনাস a, তাহলে 12 মাইনাস a, এখানে মাইনাস a আর এখানে প্লাস a, সো প্লাস a স্কয়ার। ঠিক আছে, সো সরি মাইনাস a স্কয়ার হবে, মাইনাস a প্লাস a, সো মাইনাস a স্কয়ার। ওকে, সো আর a ডট b যেহেতু এটা একজন একজনের উপর লম্ব বা পারপেন্ডিকুলার, সো এটা 0 হয়ে যাবে। তো তাহলে আমরা লিখতে পারি 12 মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু 0। আমরা যদি এটা মাইনাস কমন নিই তাহলে আমরা আমাদের চিরচেনা ফরম্যাটে চলে যেতে পারবো যে a স্কয়ার প্লাস a মাইনাস 12 ইকুয়ালস 0। সবাই মিডল টার্ম আমরা কম বেশি করে আসছি ছোটবেলায়, সো এটা সবাই পারবো যে 4a মাইনাস 3a মাইনাস 12 ইকুয়ালস টু 0 এইভাবে লেখা যায়। এন্ড দেন যদি a কমন নিয়ে নেই তাহলে a প্লাস 4 মাইনাস 3a প্লাস 4 ইকুয়ালস টু হবে 0। তাহলে a প্লাস 4 a মাইনাস 3 ইকুয়ালস টু 0, এর একটা ভ্যালু হচ্ছে 4, এর আরেকটা ভ্যালু হচ্ছে মাইনাস 3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। আর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক, ইন্টারাপ্ট করে হলেও আস্ক করো, ডোন্ট হেজিটেট। আচ্ছা, এর মাঝখানে আমরা পরের কোয়েশ্চেনটা দেখি।
বলা আছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইফ এ ইকুয়ালস টু এত অ্যান্ড বি ইকুয়ালস টু এত। অ্যাঙ্গেলটা বের করা খুবই সোজা। কিভাবে বের করে? এ ডট বিটা প্রথমে আমরা বের করব। সো 4 এর সাথে 2 গুণ করব 8, 3 এর সাথে 1 গুণ করব সো 3, -5 এর সাথে 3 গুণ করব সো -15। এটা আসবে কত? 3 8 11, 11 - 15 হচ্ছে -4। এখন এইটা ইকুয়ালস টু কত? এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ এর মডুলাস ইন্টু বি এর মডুলাস ইন্টু কস থিটা। এর মডুলাস আমরা বের করতে পারি এভাবে যে রুট ওভার তার যতগুলা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আছে সবগুলা আমরা যোগ করে দেব এবং তাদেরকে স্কোয়ার করে যোগ করে দেব। তো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার, এটা আসবে হচ্ছে 16 প্লাস 9 25, 25 প্লাস 25 50, তাহলে রুট 50 এর মতো কিছু একটা আসবে। আর বি এটা যদি মডুলাস করা হয় তাহলে 2 স্কোয়ার 4 প্লাস 1 স্কোয়ার 1 5 প্লাস 3 স্কোয়ার 9 সো রুট ওভার 14। তখন এর বি কত পেয়েছি? -4 ইকুয়ালস টু রুট 50 ইন্টু রুট 14 ইন্টু কস থেটা। তাহলে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা ইকুয়ালস টু কজ ইনভার্স -4 ডিভাইডেড বাই রুট ওভার 50 ইন্টু রুট ওভার 40। আচ্ছা, কেউ একটু ভলান্টিয়ার করে আমাকে কি এটার অ্যান্সারটা বলতে পারবা? এটা আসলে আমার পক্ষে ক্যালকুলেট করে বের করা পসিবল না। 98.69 98.69। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যান্সারটা ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ভাই। সো এটা হচ্ছে কোয়েশ্চেন 9। সো আই থিঙ্ক এটাও আমরা সবাই বুঝতে পারছি। কোয়েশ্চেন 10টা দেখি। বলা হয়েছে যে ইফ এ ইকুয়ালস টু 5i - 6j + 7k ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন উইথ দি অ্যাক্সিস অফ কোঅর্ডিনেট। এটার মানে কি? এটা হচ্ছে এক্স্যাক্টলি এই ফর্মুলাটাতেই করব, এই ম্যাথটাই, বাট এখানে জাস্ট একটা ছোট্ট জিনিস অ্যাড করা হয়েছে যে অ্যাক্সিস অফ কোঅর্ডিনেট। যারা আমরা বাংলা ভার্সনে আছি তাদের কাছে হয়তো অনেক প্যারা লাগতে পারে, বা যাদের এই কনসেপ্টটা নাই তাদের হয়তো প্যারা লাগতে পারে। সেটা হচ্ছে অ্যাক্সিস অফ কোঅর্ডিনেট মানে এই যে একটা 3D প্লেন আছে, এটাকে আমরা এক্স অক্ষ বলি, এটাকে আমরা ওয়াই অক্ষ বলি, এটাকে আমরা জেড অক্ষ বলি। এই অ্যাক্সিস গুলার সাথে এই ভেক্টরটা কি ধরনের অ্যাঙ্গেল তৈরি করছে? সো এইরকম যদি একটা ভেক্টর এ হয় তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল সে তৈরি করছে থেটা, সে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, ধর এটা θ1, এটা θ2, সে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে θ3। এই অ্যাঙ্গেল গুলো কত সেটা আমার কাছে বের করতে হচ্ছে। এইটা বের করার জন্য যেটা হয়, এক্স অক্ষ বরাবর আমরা একটা ভেক্টর বা একক ভেক্টর চিন্তা করি, সেটা হচ্ছে আই ক্যাপ। সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর আমরা একটা একক ভেক্টর চিন্তা করি, সেটা হচ্ছে জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর আমরা একটা চিন্তা করি কে ক্যাপ। একটু আগে যে এই আই জে কে আমরা লিখতেছিলাম, অথবা এই যে আই জে কে লিখতেছি কে, এইগুলার ভ্যালুগুলার মানগুলা হচ্ছে 1। ঠিক আছে, এগুলার ভ্যালুগুলার মানগুলা হচ্ছে 1 এবং এরা হচ্ছে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি, বাকি দুই অক্ষের সাথে এক একজন 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করে। সো আই হচ্ছে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি, বাকিদের সাথে 90, যে হচ্ছে ওয়াই অক্ষের সাথে 0 ডিগ্রি, বাকিদের সাথে 90, এইরকম ভাবে। আচ্ছা, সো এটা যদি ট্রু হয় তাহলে আমরা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা কিভাবে বের করব? সো এর সাথে আমরা কি করব? ফার্স্টে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল বের করার জন্য আমরা আই এর ডট প্রোডাক্ট করব। সো এ এর সাথে যদি আই এর ডট প্রোডাক্ট করি, আই হলো আই ভেক্টরটা জাস্ট আর কিছু না, আই এর মধ্যে জাস্ট আছে আই, জে আর কে এর সাথে তার গুণ হবে না বিকজ এটা ডট প্রোডাক্ট, জাস্ট 5 এর সাথে গুণ হবে। সো 5 × 1 হয়ে যাবে 5। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এখন এর যে মডুলাস সেটা কত? √5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার। এটা আসবে আই থিঙ্ক আই বিলিভ 110 এর মতো আসবে, √110। হ্যাঁ, সো এটা যদি 110 আসে তাহলে আমরা জানি যে এই এ ডট আই, এইটাকে আমরা লিখতে পারি এর মডুলাস ইন্টু আই এর মডুলাস ইন্টু কস থিটা। সো এ ডট আই আসছে হচ্ছে 5, এর মডুলাস আসছে হচ্ছে 100 √110, আই এর মডুলাস অলওয়েজ 1 এন্ড দেন cos থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে cos ইনভার্স 5 ডিভাইডেড বাই √110।
আচ্ছা, এখন আসি ওয়াই এরটা বের করি। সো ওয়াই এর সাথে যখন হয় তখন এ ইন্টু জে, এটা আসবে কত? সো জাস্ট জে এর সাথে গুণ হবে, তাহলে আসবে হচ্ছে -6। এর এর যে ভ্যালুটা এটা তো সেম, এটা আমরা জানি। তাহলে আমরা জাস্ট লিখতে পারবো এই থিটাটা ইকুয়ালস টু হবে, এই থিটাটার মধ্যে দেখো এই √110টা কিন্তু কনস্ট্যান্ট, কজ ইনভার্সে চেঞ্জ হবে না। সো জাস্ট এই ভ্যালুটা চেঞ্জ হবে। এটা কার উপরে বেস করে চেঞ্জ হবে? এখানে আমি এর সাথে কাকে গুণ করতেছি। যখন আই কে গুণ করছি তখন আসছে 5, যখন জে কে গুণ করছি তখন আসছে -6। তাহলে এটা হবে কজ ইনভার্স -6 ডিভাইডেড বাই √110। আর লাস্টলি জেড অ্যাক্সিসের সাথে যখন হবে তখন এর সাথে গুণ হবে কে, আর এর সাথে যদি কে গুণ হয় তাহলে থাকবে জাস্ট 7। তাহলে এটা হবে 7, তখন সেটা হবে কজ ইনভার্স 7/√110। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইগুলা থেকেই কিন্তু আসলে আলটিমেটলি এই আইআইটি অ্যাডমিশন এক্সাম বলো আর যে কোনো ইঞ্জিনিয়ারিং এক্সাম বলো, এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন গুলো কিন্তু আসে। আচ্ছা, আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। সো যদি এটা বুঝতে পারো, আমরা নেক্সট টাইপে যাব। নেক্সট টাইপটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টের একদম ইজি ইন্টারপ্রিটেশন হচ্ছে, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তুমি যদি এ থেকে বি এর ক্রস প্রোডাক্ট করো, তুমি হচ্ছে এ থেকে বি এর দিকে এইভাবে করলে এই উপরের দিকে তুমি একটা নতুন ভেক্টর পাবা। অলওয়েজ মনে রাখবা, সরি, ক্রস প্রোডাক্ট তোমাকে একটা স্কেলার ভ্যালু দিবে, আর আচ্ছা না, সরি, ক্রস প্রোডাক্ট না, আমি ভুল বলছি, আগেরটা ছিল ডট প্রোডাক্ট। সো ডট প্রোডাক্ট তোমাকে একটা স্কেলার ভ্যালু দিবে, আর এই ক্রস প্রোডাক্টটা তোমাকে অলওয়েজ একটা ভেক্টর দিবে। সেই ভেক্টরটার ডাইরেকশন হবে এ থেকে বির দিকে। যদি আমি ডান হাতের 4টা আঙ্গুল ঘুরাই, বুড়া আঙ্গুলটা যেদিকে ডাইরেক্ট করবে সেদিকেই হচ্ছে আমার ক্রস প্রোডাক্টটার যে নতুন ভেক্টরটা সেইটা সেই দিকে যাবে। ক্রস প্রোডাক্টটা বেসিক্যালি, যে ক্রস প্রোডাক্টের মান যদি আমাকে জিজ্ঞেস করা হয়, এটা আমি কিভাবে বের করব? এটা হচ্ছে বেসিক্যালি এ বি সাইন থেটা, এইভাবে আমরা বের করতে পারি। আরেকটা ভাবে বের করা যায়, এবং ওইটা আসলে মোর অ্যাকুরেট, সেটা হচ্ছে যে আমরা আই জে কে নিয়ে একটা ম্যাট্রিক্স বানায় ফেলি এবং তাদের ডিটারমিনেন্ট বের করি। এখানে থাকে এ এক্স, এখানে থাকে এ ওয়াই, এখানে থাকে এ জেড, এখানে থাকে বি এক্স, এটা বি ওয়াই, আর এটা বি জেড। আচ্ছা, দেন এই ম্যাট্রিক্সটা বা এই ডিটারমিনেন্টটা সলভ করলে আমি একটা নতুন ভেক্টর পাবো, ওইটা হচ্ছে এই ভেক্টরটা হবে। এন্ড দেন ওই ভেক্টরটার মান দিয়ে যদি ওই ভেক্টরটাকে আমরা ভাগ করে ফেলি, তখন আমরা একটা ইউনিট ভেক্টর পেয়ে যাব। ওকে, এখানে আমাকে বলছে যে এই ফলোইং ইকুয়েশনটা সলভ করতে। সো প্রথমে আমাকে ক্রস প্রোডাক্টটা করা লাগবে, এন্ড দেন একটা ডট প্রোডাক্ট করতে হবে। তো প্রথমে দেখি এই ভেক্টরটা কি। ধরে নিই এই ভেক্টরটা হচ্ছে বি এবং এটা হচ্ছে আই প্লাস জে মাইনাস কে, এন্ড দেন তারপরটাকে ধরি সি, এটা হচ্ছে 3i মাইনাস কে। যদি আমি বি ক্রস সি বের করি, যেটা আসে সেটা হচ্ছে এই ডিটারমিনেন্টটা, দেন আই, দেন জে, এন্ড দেন কে। বির কেসে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর এটা -1, সো 1 1 আর -1। এন্ড দেন সি এর কেসে হচ্ছে 1 0 আর -1। সো দেন আই কে যদি আমি নিয়ে নেই তাহলে আসবে হচ্ছে -1 -0, এন্ড দেন মাইনাস জে কে যদি আমি নেই তাহলে আসবে হচ্ছে -1 +1, আর প্লাস কে কে যদি আমি নেই তাহলে আসবে হচ্ছে 0 -1। সো আলটিমেটলি আসে হচ্ছে -i, এটা -1 + 1 0 হয়ে যাবে, আর এটা আসবে -k। এন্ড দেন যদি 2i -3j এর সাথে এটাকে আমি ডট প্রোডাক্ট করি, তাহলে এইটা আর এইটা ডট প্রোডাক্ট হবে, which is -2। জে আর কে কিছু থাকবে না, সো এটাই হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট। সো এইভাবে হচ্ছে আমরা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের কম্বিনেশনও কিছু ম্যাথ দেখতে পারি, এবং এটা আমরা পরীক্ষায় আসলে আশা করি এরপর থেকে পারবো। সো এগুলো খুবই ইজি, এটা কত আমাদের টাইম দেওয়া লাগবে না। আচ্ছা, পরেরটা আই গেস
ইজি, বাট আমাদের একটু টাইম ক্রাঞ্চ আছে। সো তোমরা যারা যারা আসো, যারা যারা ইন্টারেস্টেড, তারা এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো এবং নিয়ে পরবর্তীতে এই জিনিসটা সলভ করতে পারো। এটা আসলে একদম আগেরটার মতোই, জাস্ট এ আর বি ক্রস প্রোডাক্ট করব, একটা ডিটারমিনেন্ট বানাবো এন্ড দেন ওই ডিটারমিনেন্টটাকে সলভ করব। তারপরে যে ভেক্টরটা আসে সেই ভেক্টরটার মান দিয়ে ওই ভেক্টরটাকে ভাগ করে ফেললেই আমরা হচ্ছে একটা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর পেয়ে যাবো। তো এটা আশা করি সবাই পারবো। আমরা একটু পরেরটায় চলে যাই। এটা একটু ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভে ভালো পরিমাণে আসে। সো ধরো আমাকে বলছে এইরকম একটা ভেক্টর আছে এ এন্ড এরকম একটা ভেক্টর আছে বি। তারপরে বলছে এরা যদি একটা সামান্তরিক বা প্যারালালোগ্রামের অ্যাডজেসেন্ট বা সংলগ্ন সাইডস হয়, তখন আমার প্যারালালোগ্রামটার ক্ষেত্রফল কত বা এরিয়া কত, এটা অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে ফেলে। সো যেমন এই কোয়েশ্চেনটাই অনেক জায়গায় আসছে, কুয়েটে আসছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার আসছে। সো এই কোয়েশ্চেনটা আসলে বা এই ধরনের কোয়েশ্চেন আসলে আমরা কিভাবে ডিল করব? এই ধরনের কোয়েশ্চেন আসলে সামান্তরিকের ক্ষেত্রফলের অ্যান্সার হচ্ছে এ আর বির ক্রস প্রোডাক্টের মডুলাস। সো প্রথমে কি করব, এ আর বির ক্রস প্রোডাক্টটা বের করব। ওকে, কিভাবে বের করা যায়? আমরা আগেই বলছি যে আমরা এরকম একটা ডিটারমিনেন্ট বানায় ফেলবো এন্ড দেন উপরে আই, জে আর কে কে নিব। এখন আসবে এর সবগুলা কোএফিসিয়েন্ট। এখানে আছে হচ্ছে 1, তারপরে আছে হচ্ছে -4, তারপর আছে -1, -4 দেন -1, আর এখানে আছে হচ্ছে -2, এখানে -1 আর এখানে 1। সো যদি আই দেই দেন হচ্ছে -4 এন্ড দেন 1 -1 মাইনাস জে, তাহলে মাইনাস জে যদি নেই তাহলে 1 × 1 1, -1 আর -2 গুণ করলে 2 আর মাঝখানে একটা মাইনাস, প্লাস কে যদি নেই তাহলে -1 -1 আর -1 এ -1, আর 4 আর -2 মিলে হবে হচ্ছে 8 -8, এন্ড দেন এটা আসে হচ্ছে -5i, এটা আসবে হচ্ছে প্লাস জে, আর এটা আসবে হচ্ছে -9k, এন্ড দেন মডুলাস অফ দিস ইজ আমরা জাস্ট আগের বারের মতো রুট ওভার করে -5 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস -9 হোল স্কয়ার। সো রুট ওভার 25 প্লাস 1 প্লাস 81, আই থিঙ্ক এটার অ্যান্সারটা আসবে হচ্ছে রুট ওভার 107। সো এইভাবে আমরা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। একটা ছোট্ট জিনিস মনে রাখবা, যে যদি এখানে বলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, যে এরকম একটা ত্রিভুজের একটা বাহু আছে এ ভেক্টর আর একটা বাহু আছে বি ভেক্টর, তো এখন যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, কিভাবে বের করবা? জাস্ট হাফ এই সেম ফর্মুলাটা, এ আর বি ক্রস প্রোডাক্ট দেন ওটার মডুলাস, সেটাকে জাস্ট হাফ করে দিলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে, এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আশা করি সবাই এটা খুব ইজিলি পারবে। লাস্টলি আরেকটা ছোট্ট হ্যাক ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্যারালাল কিনা দুইটা ভেক্টর বা সমান্তরাল কিনা এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য একটা ছোট্ট হ্যাক, যে ধরো এ ভেক্টরটার সাথে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এভাবে আছে, এন্ড বি ভেক্টরটা আছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ এভাবে। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, যেটা হবে যে এ এক্স আর বি এক্স এর রেশিও এ ওয়াই আর বি ওয়াই এর রেশিও আর এ জেড আর বি জেড এর রেশিও অলওয়েজ সেম হবে। তো যদি এটা সেম হয় তাহলে কি হবে, 5/15 ইকুয়ালস টু হবে 2 ডিভাইডেড বাই আলফা ইকুয়ালস টু হবে -3 ডিভাইডেড বাই -9। 5/15 কে যদি তুমি কাটো দেখবা 1/3 আসে, এইটাকে যদি কাটাকাটি করো দেখবা 1/3 আসে, তাহলে 2 বাই আলফা ইকুয়ালস টু হচ্ছে 1/3 এন্ড দেন আলফা ইকুয়ালস টু তাহলে 2 × 3 অথবা 6। সো আমার অ্যান্সার হচ্ছে 6। সো এই জিনিসটা মনে রেখে আমরা প্যারালাল কিনা দুইটা ভেক্টর এটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। ওকে ওকে, ফাইনালি আমরা গ্রেডিয়েন্ট কার্ল এটসেট্রার জায়গাটাতে চলে আসছি। এখানে গ্রেডিয়েন্ট কার্ল নিয়ে আমরা একটু ছোট্ট করে আলাপ দিয়ে নেই, তারপরে হচ্ছে আমরা জিনিসটা যাব। প্রথমেই আমাদের যে জিনিসটা নিয়ে কথা বলা লাগবে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো আমরা সবাই ডিডিএক্স এই জিনিসটা নিয়ে পরিচিত, বাট ডেল্টা ডেল এক্স যেটা করে যে সে শুধু এক্স কে চলক ধরে বা এক্স কে ভ্যারিয়েবল ধরে, বাকি সবাইকে সে ভ্যারিয়েবল ধরে না।
সো মনে করো এরকম আছে যে ডেল ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম যদি থাকে সে জাস্ট কি করবে, সে জাস্ট 2x কে ডিফারেন্সিয়েট করবে, y কে সে ধরবে না। তারপরে ধরো এরকম আছে যে 2xy, ডেল ডেল এক্স কি করবে, 2 কে যেভাবে ট্রিট করবে সে y কেও ওইভাবে ট্রিট করবে। সো 2y বাইরে চলে যাবে and then just del del x of x হবে and which is just 2y, ঠিক আছে। সিমিলারলি y যখন del del y থাকবে অথবা del del z থাকবে, ইকুয়ালি আমরা হচ্ছে বা একইভাবে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব। সো যেমন এখানে আছে হচ্ছে if f of x of y is equals to x square plus 2xy plus y square, তখন আসলে আমাদের ডেল ডেল এক্স এবং ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড আমাদেরকে বের করতে বলছে। কিভাবে করব? সো ডেল ডেল এক্স অফ এফ ইকুয়ালস টু হবে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, সো এ 0 হয়ে যাবে। 2xy এর জায়গায় 2y হচ্ছে ইউজ হবে অ্যাজ আ কনস্ট্যান্ট। সো প্রথমটায় জাস্ট 2x আসবে and then পরেরটায় আসবে জাস্ট 2y। এটাই হচ্ছে আমাদের ডেল ডেল এক্স এর অ্যান্সার। ডেল ডেল ওয়াই এর অ্যান্সারও আই থিঙ্ক তোমরা একইভাবে বের করতে পারবা। এক্স স্কোয়ারটা 0 হয়ে যাবে and then এখানে আসবে হচ্ছে 2x আর এখানে আসবে 2y, সো সেম। আর ডেল ডেল জেড, যেহেতু এই পুরা চলকটার মধ্যে এফটার মধ্যে কোনো জেড নাই, তাই এইটা আসবে হচ্ছে 0। সো এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কাজ। নেক্সট আমাদেরকে, এটা আইটিতে আসা একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদেরকে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। আচ্ছা, হোয়াট ইজ এ গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার রাশি রেট অফ চেঞ্জ, সে কত তাড়াতাড়ি বা কত স্লোলি চেঞ্জ হচ্ছে, এইটাকে যদি আমরা বের করতে চাই তখন আমরা গ্রেডিয়েন্ট দিয়ে বের করি। অলওয়েজ মনে রাখবো গ্রেডিয়েন্টটা অলওয়েজ একটা স্কেলার রাশি হয়, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কখনোই একটা ভেক্টর রাশির হতে পারে না। বাট একটা গ্রেডিয়েন্ট বের করার পরে তুমি যেটা পাবা সেটা অলওয়েজ কি হবে, সেটা অলওয়েজ একটা স্কেলার হবে, সরি সেটা অলওয়েজ একটা ভেক্টর হবে। এবং সেই ভেক্টরটা দিয়ে আসলে বুঝায় যে আমরা কোন দিকে চেঞ্জ করতেছি বা আমাদের যে ভেক্টর, আমাদের যে স্কেলারটা আছে সেই স্কেলারটা আসলে কোন দিকে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি বোঝানো হয়। এখানে গ্রেডিয়েন্ট যখন আমরা বের করি তখন আমাদের অলওয়েজ এরকম একটা সাইন দিয়ে দেয় যে এই এরকম একটা উল্টা ডেল্টা থাকে আর দেন একটা ফাই থাকে। এইটাকে বলা হয় ন্যাবলা অপারেটর। ন্যাবলা অপারেটর মানে হচ্ছে বেসিক্যালি এরকম একটা জিনিস যে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এটার সাথে যখন আমি ফাই কে ডট প্রোডাক্ট করবো, দেখো জিনিসটা এরকম দাঁড়ায় 2xy⁴ মাইনাস এক্স স্কোয়ার জেড। সো আমি ডেল ডেল এক্স দিয়ে এই পুরা রাশিটাকে গুণ করব। সো ডেল ডেল এক্স পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ 2xy⁴ মাইনাস এক্স স্কোয়ার জেড এন্ড তার লাস্টে একটা আই ক্যাপ বসে যাবে, জাস্ট লাইক দ্যাট, যাতে করে এটা একটা ভেক্টরে ট্রান্সফর্ম হয়ে যায়। দেন ডেল ডেল ওয়াই এগেইন 2xy⁴ মাইনাস এক্স স্কোয়ার জেড জে ক্যাপ, আর লাস্টলি ডেল ডেল জেড এন্ড দেন সেম 2xy⁴ মাইনাস এক্স স্কোয়ার জেড কে ক্যাপ। সো এটা যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, দেখি এখানে হচ্ছে এক্স আছে, সো এরা এই 2 আর y⁴ এর কিছু হবে না, সো এটা জাস্ট একটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে। মাইনাস এক্স স্কোয়ার আছে, জেড একটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে এন্ড এক্স স্কোয়ারের ই হবে 2x, সো 2x জেড আই ক্যাপ প্লাস y আছে, সো এখানে জাস্ট y এর ডিফারেন্সিয়েশন হবে, 2x এর কিছু হবে না, সো 2x আর 4, সো 4 দুগুণ 8 y কিউব মাইনাস এই পুরাটার মধ্যে কোনো y নাই, সো এটা জাস্ট 0 হয়ে যাবে। আর হ্যাঁ, এই পুরাটা জাস্ট 0 হয়ে যাবে, সো এটা হবে জে ক্যাপ। আর লাস্টলি জেড, প্রথমটার মধ্যে কোনো জেড নাই, সো এটা 0 মাইনাস এক্স স্কোয়ার জেড, সো মাইনাস এক্স স্কোয়ার এন্ড দেন এটা হবে কে ক্যাপ। সো আমার যদি পুরা ফর্মুলাটা বের করতে হয় তাহলে এটা আসবে হচ্ছে 2y⁴
আচ্ছা, বিফোর উই এক্সপ্যান্ড, এখানে বলা আছে যে একটা সার্টেন পয়েন্টে এই জিনিসটা বের করতে হবে, গ্রেডিয়েন্টটা বের করতে হবে। সো সেই পয়েন্টটাতে বলা আছে, পয়েন্টটা হচ্ছে 2 - 1 আর 2। সো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। তো তাহলে এক্স এর জায়গায় আমরা বসাবো 2, ওয়াই এর জায়গায় বসাবো -1। তাহলে 2 × -1⁴ -2 × এক্স এর জায়গায় 1 আর জেড এর, এক্স এর জায়গায় 2 আর জেড এর জায়গায় 2 আই ক্যাপ, প্লাস 8 এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় হচ্ছে -1³ জে ক্যাপ, আর -x², সো -4 কে ক্যাপ। এন্ড দেন আমরা যদি এই পুরা জিনিসটা অ্যাড আপ করি, তাহলে এই জিনিসটা আসবে হচ্ছে -6 আই ক্যাপ, -16 জে ক্যাপ, প্লাস আর হচ্ছে -4 কে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি গ্রেডিয়েন্টটার অ্যান্সার। সো এটা হচ্ছে gradient of this function at this point. I think সবাই আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝি, নেক্সট হচ্ছে একটা সলিনয়েডালের ম্যাথ। হোয়াট ইজ আ সলিনয়েডাল? সো সলিনয়েডাল হচ্ছে যখন আমার একটা ভেক্টর ভ্যালু ডাইভারজেন্স 0 হয়। আচ্ছা, ডাইভারজেন্স 3 রকম হইতে পারে। একটা হইতে পারে পজিটিভ ডাইভারজেন্স, একটা হইতে পারে নেগেটিভ ডাইভারজেন্স, একটা হইতে পারে জিরো ডাইভারজেন্স। সো যেরকম মনে করো যে একটা সার্টেন গোল একটা বল থেকে এরকম করে ভ্যালু রেডিয়েট হইতেছে, এইটা থেকে সব ফোর্স বাইরে চলে আসতেছে। সো এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। আবার মনে করো একটা ব্ল্যাক হোলের মতো কিছু আছে যেখানে সব এনার্জি এসে জমা হইতেছে বা ভিতরে ঢুকে যাইতেছে আর বের হইতেছে না, এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। আরেকটা মনে করো একটা বেসিনের সিঙ্কের মতো আছে, যতখানি ঢুকতেছে ততখানি বের হয়ে যাইতেছে, এটা হচ্ছে জিরো ডাইভারজেন্স। এবং যখন একটা ভেক্টরের ডাইভারজেন্স 0 হয়, সেই ভেক্টরটাকে বলা হয় সলিনয়েডাল। আচ্ছা, বাট কোয়েশ্চেন হচ্ছে আমি ডাইভারজেন্স বের করব কিভাবে? সো ডাইভারজেন্স বের করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ন্যাবলা অপারেটরের সাথে আমাদের যে ভেক্টরটা আছে সেটার আমরা ডট প্রোডাক্ট করি। ন্যাবলা অপারেটরটা কি বলে? ন্যাবলা অপারেটরটা হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল জেড ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ডট অফ এক্স প্লাস 3y আই ক্যাপ প্লাস by minus z j cap প্লাস x minus 2z k cap। যখন আমরা ডট প্রোডাক্ট করব, এটার সাথে এটার ডট হবে, এটার সাথে এটার ডট হবে, আর এটার সাথে এটা ডট হবে। সো i আর j আমরা ম্যাচ করে করে যাব। এন্ড দেন যদি এটা ম্যাচ করি তাহলে ডেল ডেল x প্লাস 3y, আর i আর i এর ডট প্রোডাক্ট হলে সেটা হয়ে যায় 1, সো এটা বাদ, প্লাস ডেল ডেল y by minus z plus del del z x minus 2z, and then x plus 3y আসবে হচ্ছে 1 প্লাস এটা আসবে হচ্ছে b আর এটা আসবে হচ্ছে -2, তাহলে b -1, এটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই ডাইভারজেন্স। তো এটা হচ্ছে ডাইভারজেন্স। এখন আমাকে বলছে বি এর কোন ভ্যালুর জন্য সলিনয়েডাল হবে, তাহলে বি -1 ইকুয়ালস টু হইতে হবে 0 এন্ড দেন বি ইকুয়ালস টু হবে হচ্ছে 1। তাহলে বি যদি 1 হয় তাহলে আমার ডাইভারজেন্স 0 হয়ে যাবে এবং এই পার্টিকুলার যে ভেক্টরটা আছে সেটা হয়ে যাবে সলিনয়েডাল। আমাদের লাস্ট ম্যাথে আমরা চলে আসছি আজকের। এটা হচ্ছে সলিনয়েডালের পরের কনসেপ্টটা, সেটা হচ্ছে কার্ল। সো কার্ল হচ্ছে একটা ভেক্টর কতখানি ঘুরতেছে। সো যখন একটা ভেক্টর স্থির থাকে বা ঘুরে না, তখন ওই ভেক্টরটাকে আমরা বলি ইরোটেশনাল। সো ইরোটেশনাল হওয়ার জন্য কার্ল হতে হয় 0। আচ্ছা, কার্ল 0 হওয়া মানে কি? একটা ভেক্টরকে কখন আমরা বলতে পারি যে ভেক্টরটা 0? যখন ন্যাবলা অপারেটরের সাথে আমরা ভেক্টরটাকে যদি ক্রস প্রোডাক্ট করি, সেটা যদি 0 ভ্যালু তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে ভেক্টরটার কার্ল 0। ওকে, এটা আমরা কিভাবে পাবো? সো ন্যাবলা অপারেটরের সাথে আমরা যদি ক্রস প্রোডাক্ট করি, এই জিনিসটা দেখতে হবে এরকম।
যে আমি একটা ডিটারমিনেন্ট নিব, ডিটারমিনেন্টটার উপরে আই জে আর কে থাকবে, নিচে থাকবে হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, আর তার নিচে থাকবে হচ্ছে এই পুরাটা, সো এক্স প্লাস 2y প্লাস 4z, তারপরে থাকবে এইটা 2x প্লাস মাইনাস 3y মাইনাস z, আর তারপর থাকবে 4x মাইনাস y প্লাস 2z। ওকে, সো দেন হচ্ছে যদি আমি i কে নেই, তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল y এর সাথে এইটার আর এটার গুণ হবে, সো ডেল ডেল y অফ 4x minus y plus 2z minus del del z of 2x minus 3y minus z। তারপর আমি j কে নিব মাইনাস j, সো মাইনাস নেওয়ার কারণে আমি এদিকে আর এদিকে গুণ করতে পারবো, সো del del x 4x minus y plus 2z minus del del z of x plus 2y plus 4z। ওকে, প্লাস k del del z সরি del del z হবে না, সো del del x 2x minus 3y minus z minus del del y of x plus 2y plus 4z। ওকে, তাহলে এখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন গুলা করি। যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি আমার কোনোটার মধ্যে x আর z থাকে, আর আমার যদি ডিফারেন্সিয়েশন y থাকে, বাকি সবকিছু জিরো হয়ে যাবে। সো আই ক্যাপের মধ্যে এখানে জাস্ট -1 থাকবে, আর এখানে জেড এর মধ্যে একটা -1 থাকবে। ওকে, আর যেহেতু সামনে একটা মাইনাস আছে, -1, তাহলে এইটা এইরকম আসলো। দেন মাইনাস জে, এইখানে এক্স আছে, সো এখানে একটা 4 আসবে। এইখানে জেড এর মধ্যে +4z আছে, তাহলে এখানে একটা -4 আসবে। আর লাস্টলি হচ্ছে প্লাস কে ক্যাপ, এখানে এক্স এর মধ্যে আসবে 2, আর এখানে ওয়াই এর মধ্যে আসবে হচ্ছে -2। সো তুমি যদি খেয়াল করে দেখো, এটা আসবে 0 ইন্টু আই মাইনাস 0 ইন্টু 0j প্লাস 0k, which is ultimately all 0. সো আমার ভেক্টরটা আসছে হচ্ছে 0, এই জিনিসটার ভ্যালু আসছে 0, এর মানে হচ্ছে কার্ল ইজ 0। যখন কার্ল 0, এর মানে হচ্ছে আমার ভেক্টরটা ইররোটেশনাল বা অঘূর্ণনশীল, আমার ভেক্টরটা ঘুরতেছে না। সো জাস্ট টু রিক্যাপ, গ্রেডিয়েন্ট জিনিসটা অলওয়েজ একটা স্কেলারের উপরে হয় এবং অলওয়েজ একটা ভেক্টর তৈরি করে। তারপরে হচ্ছে আসে হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স জিনিসটা অলওয়েজ একটা ভেক্টরের উপরে আমরা বের করি, একটা ভেক্টরের ডাইভারজেন্স বের করি, বাট এটা আলটিমেটলি একটা স্কেলার ভ্যালু দেয়। সেই স্কেলার ভ্যালুটা আমাকে বলে এটা পজিটিভ ডাইভারজেন্স নাকি নেগেটিভ ডাইভারজেন্স নাকি জিরো ডাইভারজেন্স। আর লাস্টলি ইন টার্মস অফ কার্ল, এবং এই ভ্যালুগুলো থেকে আমরা কি বের করতে পারি, আমরা ভেক্টরটা সলিনয়েডাল নাকি সলিনয়েডাল না এটা বের করতে পারি। আর লাস্টলি একটা কার্লের কেসে যেটা আমরা বের করতে পারি সেটা হচ্ছে যে একটা ভেক্টরের উপরে আমরা কার্ল অ্যাপ্লাই করি, এন্ড দেন সেটা একটা ভেক্টরই রিটার্ন করে, এবং সেই ভেক্টরটা থেকে আমরা বুঝতে পারি আমার যে ভেক্টরটা আছে সেটা রোটেশনাল নাকি ইররোটেশনাল। ওকে, সো এইটাই ছিল হচ্ছে আজকের ক্লাসের মেইন টপিক। আমরা হচ্ছে বেসিক্যালি নিয়ে আলাপ করেছি, ভেক্টর নিয়ে একটা বিশদ পরিমাণের আলাপ করছি। আমরা মোটামুটি সবগুলো টাইপই কভার করার চেষ্টা করছি। এই টাইপগুলোই হচ্ছে বেসিক, বাট এখানে থামলে হবে না, আমাদের একটু আমরা যারা ডেল্টার বইটা কিনছি তাদেরকে আমাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ডেল্টার মধ্যে কি কি কোয়েশ্চেন আসে, প্রিভিয়াসলি আইআইটিতে কি ধরনের কোয়েশ্চেন আছে, এগুলা একটু রিভিউ করে ফেলতে হবে। এগুলো একটু রিভিউ করে ফেললে আসলে আমরা আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ এক্সামটা সেটার জন্য আমরা একটা ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো। বাট এট দি এন্ড অফ দ্য ডে আমরা ক্লাসে যেগুলো দেখেছি এগুলো আসলে অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা একটু আরেকবার রিভিউ করব। সো ইভেন ইফ একটু কঠিন লাগে এখন, লাগলে আমরা আরেকবার একটু ভিডিওটা দেখে ফেলবো, লাগলে জাস্ট কোনো একটা জায়গায় পজ করে কোনো একটা পার্টিকুলার ম্যাথ আমরা দেখে ফেলবো, তাহলে আসলে আমাদের প্রিপারেশনটা এই চ্যাপ্টারের জন্য খুব স্ট্রং হয়ে যাবে। সো আজকের মতো এতটুকুই। সবাইকে থ্যাংক ইউ জয়েন করার জন্য, লাস্ট পর্যন্ত যারা তোমরা ছিলা তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর যদি কারো ক্লাস রিলেটেড কোনো ধরনের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকে বা সাজেশন থাকে, প্লিজ লেট আস নো ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, দ্যাট উড বি অ্যামেজিং। এই বলে
তাহলে আজকে ক্লাস আমরা শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ ফর জয়নিং। ইউ গাইস ক্যান লিভ নাও। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এখন কোয়েশ্চেন গুলো করতে পারো। সারা ক্লাস করো না, ইটস ফাইন, বাট ইয়া other than that you guys can leave them in the class. Thank you. হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিফ, হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলোর কি কোনো ডেডলাইন আছে বা টাইম আছে যে হ্যাঁ টাইম তো আছে, মানে আজকে কয় তারিখ? আজকে 15 তারিখ, সো কালকে আই থিংক এটার চ্যাপ্টার ওয়াইজ এক্সামটা হবে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, মানে থ্যাংক ইউ ভাইয়া। একদিন পরে আমরা ক্লাসটা নেওয়ার একদিন পর থেকে হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সামটা নিব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। বেস্ট অফ লাক। ঠিক আছে।